জানো প্রেয়সী, ছোটবেলা থেকে আমার ছবি আঁকার বড্ড শখ ছিল। অত্যন্ত সুন্দর কিছু দেখলেই তা না এঁকে আমি থাকতে পারি। আমার কাছে এখন আঁকা যত ছবি আছে সব কয়টি তোমার, কেননা তুমি সব থেকে সুন্দর। আমি তো এত সুন্দর নই। মেহবিনের এমন কথায় আরহাম না হেসে থাকতে পারে না। মন মাতানো হাসি দিয়ে বলে, আমার কাছে আমার দেখা এই পর্যন্ত সব থেকে সুন্দরী তুমি। তুমি ছাড়া আর কেউ নাই, কেননা আমার চোখে আমার ভালোবাসার মানুষটি সেরা। তুমি যেন অনন্য সুন্দর। এই সৌন্দর্যের বর্ণনা কি শুধুমাত্র কয়েকটা শব্দ দিয়ে প্রকাশ করা যায়? মেহবিন কিছু বলল না। তার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তার মনে অনেক প্রশ্ন লুকিয়ে আছে। মেহবিন এবার আরহামের কাছে গিয়ে ক্ষিপ্ত গলায় বলল, তার মানে এতদিন আপনি আমার সাথে এই লুকোচুরি খেলা খেলেছেন, কিন্তু কেন? ওই দিন রং খেলার দিনও আপনি ছিলেন, তাই না? এমনকি আমাকে পাঠানো প্রতিটা মেসেজও আপনি পাঠাতেন। এসব খেলার মানে কি মিস্টার আরহাম হাসান তালুকদার? আর আপনার সাথে আমার যে মিথ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল সেটাও পূর্ব পরিকল্পনা, তাই তো? কি হলো বলুন? আরহাম কিছু বলার আগেই মেহবিন আরহামের শার্টের কলার চেপে কান্না মিশ্রিত গলায় বলল, আমি আপনাকে সম্মান করতাম আরহাম সাহেব, কিন্তু আপনিও এতদিন আমার বিশ্বাস নিয়ে খেলেছেন। আমার সাথে এত বড় গেম খেললেন, ছি! যার ভাই এতটা খারাপ হতে পারে সে নিশ্চয়ই সাধু হবে না। আসলে রক্ত বলে কথা, রক্ত তো আপনাদের একই। আপনিও আজ প্রমাণ করে দিলেন আপনিও শুভ্রের মতো প্রতারক। মেহবিনের এমন কথায় আরহামের মাথায় যেন রক্ত উঠে গেল। আরহাম মেহবিনের বাহু শক্ত করে চেপে ধরে বলে, কি বললে? আমি প্রতারক? কি প্রতারণা করেছি আমি? আমার বিশ্বাস নিয়ে এতদিন ধরে খেলেছেন, সেটা কি প্রতারণা নয়? আরহাম মেহবিনকে ছেড়ে দিয়ে নিম্নস্বরে বলল, আমি ভালোবেসেছি তোমায় মেহবিন। যদি বলো তোমাকে ভালোবাসাটা প্রতারণা, তাহলে হ্যাঁ আমি প্রতারক। কিন্তু বিশ্বাস করো, এতদিন আমি যা কিছুই করেছি তাতে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। আমি শুধুই তোমাকে ভালোবেসে গিয়েছি, ব্যাস এইটুকুই। মেহবিন কিছু বলার আগেই আরহাম মেহবিনকে থামিয়ে বলল। তোমার সব প্রশ্নের উত্তর আমি আজ দিব। আরহাম মেহবিনের হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। এই গেস্ট হাউসটা সম্পূর্ণটাই আরহামের। আরহাম কিনে রেখেছিল তার ভালোবাসার মানুষটার জন্যে। নিজের হাতে বাড়িটির প্রতিটা কোণা সে সাজিয়ে তুলেছিল শুধুমাত্র তার প্রিয়সী মেহবিনের জন্য। আরহাম মেহবিনকে বাড়ির ড্রয়িং রুমটায় নিয়ে গিয়ে দেয়ালের এক কর্নারের ছবিটার দিকে ইশারা করে বলল। ছবিটা দেখতে পারছো? ছবিটার দিকে তাকিয়ে মেহবিন অবাক হয়ে যায়, কেননা ছবিটা 2 বছর আগের। আরিয়ানদের সাথে মেহবিনের যখন বন্ধুত্ব হয় তখন মেহবিন আরিয়ানের সাথে আরিয়ানদের কলেজের প্রোগ্রামে গিয়েছিল, তাও আবার লাল টকটকে শাড়ি পরে। শাড়িটা পরে মেহবিনকে একেবারে মায়াবী লাগছিল। তার রূপের প্রতিটা ঝলক যেন জানিয়ে দিচ্ছিল এই রমণীর প্রেমে না পড়ে থাকা যায় না। সেই প্রোগ্রামে আরহামও গিয়েছিল। বলতে গেলে আরিয়ানের সাথেই দেখা করতে সে গিয়েছিল। তখনই তারও চোখ আটকে যায় মায়াবী এক রমণীর দিকে। আরহাম অদ্ভুতভাবে যেন প্রথম দেখাতেই মেহবিনের প্রেমে পড়ে গেল। তার রাত দিন যেন কেটে যেত মেহবিনের প্রতি ভাবনায়। আরহাম মেহবিনের দিকে ঝুঁকে বলে, ছবিটা দেখতে পারছো? ছবির মেয়েটার কি প্রাণবন্ত হাসি, তাই না? মুখটাই কি অজস্র মায়া। এই মায়ার দিকে তাকিয়ে প্রেমে না পড়ে কি থাকা যায়? সেই হাসির মায়ায় আমিও মোহিত হয়ে ভালোবেসেছিলাম তোমাকে প্রেয়সী। মেহবিনের বুকটা কেঁপে ওঠে। আরহামের মুখে ভালোবাসার শব্দটি যেন তার ভিতরে তুলপাড় সৃষ্টি করে দিচ্ছে। আরহাম এবার মেহবিনকে পাশের ছবিটার দিকে তাকাতে বলে। মেহবিন তাকিয়ে দেখে তার পাশেই আরহামের ছবিখানা। সেই ছবিটা মেহবিন আরহামের বাড়িতেও দেখেছিল। ছবিটাতে আরহাম মুগ্ধ হয়ে কারো দিকে তাকিয়েছিল। আরহাম ছবিটার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ছবিটা দেখতে পারছো মেহু? আরিয়ান তুলেছিল সেই অনুষ্ঠানের দিনে। আমি তোমার হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। বিশ্বাস করো, এতটা মুগ্ধতা নিয়ে আমি কারো দিকে তাকাইনি প্রেয়সী। এতটাই মায়াবী তুমি। তোমার প্রতিটা হাসি আমাকে প্রতিবার ঘায়েল করতে যথেষ্ট। মেহবিন এবার মুখ খুলে শক্ত গলায় বলল, আপনি যে এত ভালোবাসার কথা বলছেন, আপনি আদৌ জানেন অতীতে আমার সাথে কি হয়েছিল, কি আমার আসল পরিচয়? মেহবিনের কথায় বিদ্রুপের হাসি দেয় আরহাম। আমি তোমাকে ভালোবাসি, অথচ তোমার অতীত সম্পর্কে জানবো না? কথাটি বলে আরহাম মেহবিনের দিকে এগিয়ে এসে
মেহবিনের হাত জোড়া শক্ত করে ধরে বলে, আমি সবটাই জানি মেহবিন। আরহাম সব কিছু জানে মানে? তার মানে কি আরহাম এটাও জানে আমি অভ্রের প্রাক্তন স্ত্রী? মেহবিনের ভাবনার মাঝেই আরহাম বলে ওঠে, আরিয়ান জানতো আমি তোমায় ভালোবাসি, তাই তোমার সব ইনফরমেশন আমায় দিত। তুমি যখন ঢাকায় চলে এলে তখন আমি তোমার সব খবর নিয়ে জানতে পারি তুমি তো অব্রেরই কাজিন হও। সব কিছু যেন আমার কাছে আরও সহজ হতে লাগলো। ভেবেছিলাম অব্রের সাহায্য নিয়ে তোমাকে নিজের মনের কথা বলবো, কিন্তু সেদিন গাড়িতে দেখলাম তোমার ভার্সিটির নবীন বর্ণের দিনে অব্র তোমাকে সবার সামনে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছে। তুমি তখন সবুজ রঙের শাড়িটা পরেছিলে, লজ্জায় নিজের মুখখানা ঢেকে রেখেছিলে, যার মানে তুমি সম্মতি বুঝিয়েছ। বিশ্বাস করো, সেদিন মনে হচ্ছিল কেউ বোধহয় আমার বুকটাকে ছিঁড়ে ফেলেছে। বুক ফেটে কান্না আসছিল, কিন্তু আমি যে ছেলে মানুষ, ছেলেদের তো কাঁদতে নেই, তাই না? কথাটি বলতে গিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল আরহামের চোখ থেকে। মেহবিনেরও কেন যেন বড্ড কান্না পাচ্ছে। আরহাম ভেজা গলায় বলল, আমি ভেবেছিলাম তুমি এবং অভ্র একে অপরকে ভালোবাসো, তাই তো তোমাদের মাঝ থেকে সরে এসেছিলাম আমি। আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম আমার ভালোবাসা ভালো থাকুক, সে আমার গল্পের না হোক, অন্য কারো গল্পের নায়িকা হয়ে ভালো থাকুক। আরহাম মেহবিনের একটা ছবি বের করে হাত বোলাতে বোলাতে বলল, আমি নিজেকে অনেক বুঝিয়েছি, তোমার থেকে সবসময় দূরে থাকতে চেয়েছি, এমনকি বিদেশেও চলে গিয়েছিলাম। তোমাকে আমি ভুলতে সব কিছু করেছি, কিন্তু পারিনি। তুমি হিনা আমার জীবনটা ছন্ন ছাড়া হয়ে গিয়েছিল। আমার মনটা তো তোমার কাছেই ছিল, বারবার তোমাকে দেখার জন্য ছটফট করত। কিন্তু আফসোস, তোমাকে আমি চেয়েও ভুলতে পারিনি, কেননা তুমি আছো মনের গহীনে। আমার ঠিক মনের গহীনে তোমার বসবাস। তোমাকে আমি কখনো ভুলতে পারিনি, আর না কখনো ভুলতে পারবো। মেহবিনের চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ল। মানুষটা তাকে এতটা ভালোবাসতো, ভালোবেসে এতটা কষ্টও পেল। আরহাম থতমত গলায় বলল, বাকি রইল তোমার অতীত। আরিয়ান তোমার অবস্থা দেখে যখন আমাদের বাড়িতে নিয়ে এসে আমার বউয়ের পরিচয়টা দিল, তখন পর্যন্ত আমি জানতাম না অভ্রের করা অন্যায়ের কথা। বিদেশ থেকে এসে যখন শুনি তুমি প্রতারিত হয়েছো, তখন খবর নিয়ে সবটা জানতে পারি। অভ্র কিভাবে তোমার সাথে প্রতারণা করেছে। বিশ্বাস করো, আমার তখন জাস্ট অভ্রকে খুন করে ফেলতে ইচ্ছে করছিল। যাকে আমি এতটা ভালোবাসি তাকে অভ্র এতটা কষ্ট দিল। আফটার অল আমার ভাই তো, আমার ভাইয়ের সন্তান তোমার গর্ভে। তাই আমি ঠিক করেছিলাম তোমাকে এবং আমার ভাইয়ের সন্তানকে আমার বাড়িতে আমার পরিচয় রাখবো। দিনের পর দিন তোমার সব স্টুপিড কাজ হোক কিংবা যে কোনো কাজ, বারবার তোমার প্রতি যে আমার ভালোবাসাটা ছিল তাকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। এমনকি তোমার গর্ভে যে সন্তান বেড়ে উঠছে তার প্রতিও আমার অনেক মায়া হয়ে গেছে। সে পৃথিবীতে আসার আগেই তাকে অনেক ভালোবেসে ফেলেছি আমি। এখন তো আমি শুধু বেবির পৃথিবীতে আসার অপেক্ষাতে থাকি। মেহবিন সংকোচ নিয়ে বলল, এতদিন তা লুকিয়ে রাখলেন, অথচ আজ বললেন যে? আরহাম দীর্ঘ শ্বাস ফেলে বলল, সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। যখন তুমি অভ্রের শোকে কাতর ছিলে, তখন আমি আমার ভালোবাসার চিঠি দিয়ে তোমায় স্মরণ করিয়ে দিতাম যে তোমারও ভালোবাসার কেউ আছে, কেউ আছে যে এখনও তোমাকে প্রতিনিয়ত ভালোবেসে যাচ্ছে। আর দেখতে দেখতে সেই একই সঠিক সময় চলে এসেছে। তাই তোমাকে এই চট্টগ্রামে নিয়ে এসেছি নিজের মনের কথা জানানোর জন্য। বলতে গেলে কিছুটা পরিকল্পিতভাবে, কিন্তু এখানেও অভ্র চলে আসে। এমনকি তুমি অভ্রের থেকে শোধ নিতে আমার কাছে আসতে, সেটাও আমি বুঝতাম। তুমি কষ্টে গুমড়ে মরতে, তাও আমি দেখতাম, শুধু অপেক্ষা করতাম সঠিক সময়ের। সঠিক সময় বলতে? আরহাম এবার মেহবিনের দিকে ঝুঁকে যায়। মেহবিন দূরে যেতে নিলে মেহবিনের হাত জোড়া নিজের বুকের মাঝে সীমাবদ্ধ করে বলে, আমি দেখতে চেয়েছিলাম আমার সাথে থাকতে থাকতে তোমারও কি আমার প্রতি কোনো সুপ্ত অনুভূতি তৈরি হয় কিনা। এবং সব থেকে মজার ব্যাপার হলো, তুমিও আমাকে এই কয়দিনে অনেকটাই ভালোবেসে ফেলেছো। শুধুমাত্র অভ্রকে জেলাস ফিল করানোর জন্যে তুমি আমার কাছে আসতে না। আমার প্রতি তোমার মনেও অজান্তেই সুপ্ত অনুভূতি জন্ম নিয়েছে, যা আজ ভালোবাসার রূপে পরিণত হয়েছে। মেহবিন নিজের থেকে আরহামকে সরিয়ে তুতলিয়ে বলে, আমি আপনাকে ভালোবাসি না। আরহাম এবার অসহায় কণ্ঠে বলল, তুমি মিথ্যে বলছো মেহবিন, তুমি আমায় ভালোবাসো। একটিবার শুধু বলো তুমি আমায় ভালোবাসো। কখনো তোমাকে কষ্ট পেতে দিব না আমি, তুমি এবং বেবি একসাথে বাকি জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিব। প্রমিস। আমি আপনাকে ভালোবাসি না। আমি কখনো কাউকে ভালোবাসতে পারবো না। শুনেছেন আপনি মিস্টার আব্রাহাম হাসান তালুকদার? মেহবিন খানিকটা চিৎকার করে কথাটি বলে বাড়ি থেকে বেরোতে নিলে তার পথ আটকে কেউ দাঁড়ায়। মেহবিনের প্রত্যাখ্যানে আরহাম রাগে দেয়ালে ঘুষি দেয়। মেহবিন চিৎকার করে কথাটি বলে
বেরোতে নিলে কেউ তার পথ আটকে দাঁড়ায়। মেহবিন তাকিয়ে দেখে আরিয়ান এবং ফারিয়া। আরিয়ানকে দেখেও মেহবিনের রাগ উঠে যায়। আরিয়ান আগে থেকেই জানতো আরহাম এখানে আছে, তাই আরিয়ান ফারিয়াকে নিয়ে এখানে এসেছে। রাস্তায় আসতে আসতে ফারিয়া সবকিছু বলেছে আরিয়ান। অল্প দিনের পরিচয় হলেও ফারিয়ার সাথে ভালো সম্পর্ক হয়েছে আরিয়ানের। আরিয়ানের দিকে তেড়ে এসে মেহবিন বলল, তুইও সব জানতি আরিয়ান, তাই না? তাহলে এতদিন ধরে কেন লুকিয়েছিস তুই? মেহবিনকে দেখেই মনে হচ্ছে সে যথেষ্ট রেগে আছে। আরিয়ান মেহবিনের কাঁধে হাত রেখে নিচু গলায় বলল, তার আগে একটাবার তুই শান্ত হ। কি শান্ত হব আমি? তোকে তো আমি ভরসা করেছিলাম, তুই কেন আমাকে বললি না? মেহবিন রাগে ফুঁসতে ফুঁসতে কথাটি বলল। আরিয়ান মেহবিনের দিকে তাকিয়ে বলল, ভাই তো তোকে সবকিছুই বললো মেহু, কেন আমরা এসব করেছিস তুই তো জানিস। অব্র ভাই যা করেছে সবকিছু আমরা জানতাম। ভাই শুধু তোর এবং বেবির জন্য এতদিন নিজের ভালোবাসার কথা লুকিয়েছে, এছাড়া আর কোনো স্বার্থ নেই ভাইয়ের। ভাই শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল। সঠিক সময় বলতে কিসের সঠিক সময়? তুই বলতে চাইছিস আমি ওনাকে ভালোবাসি? তোর কিংবা তোর ভাইয়ের ধারণা সম্পূর্ণ ভুল। আমার পক্ষে আর কাউকে ভালোবাসা সম্ভব নয়। আমি চাই না আর ঠকতে। আমি চাই না আবারও ভালোবাসার মতো ভুল করে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হোক। একবার আমি নিজেকে সামলিয়েছি, কিন্তু দ্বিতীয়বার আমি তা একেবারেই সহ্য করতে পারবো না। আমি শেষ হয়ে যাব জারিয়ান, শেষ হয়ে যাব। মেহবিন কথাটি বলেই নিজেকে সামলাতে পারে না। ঠোঁট কামড়ে কান্না আটকানোর প্রচেষ্টায় থাকে। মেহবিনের চোখের প্রতিটা জল আরহামের বুকে গিয়ে ছুরির মতো ক্ষত বিক্ষত করে দিচ্ছে। মেহবিনের কথাতে সবাই স্পষ্ট বুঝতে পারে অব্রের থেকে এত বড় একটা ধাক্কা খাওয়ার পরে মেহবিনের মনে ভালোবাসার প্রতি অসম্ভব ভয় বাসা বেঁধেছে। মেহবিন কষ্ট পাওয়ার ভয়ে আরহামের প্রতি তার সুপ্ত অনুভূতিগুলো লুকানোর প্রচেষ্টায় আছে। যদিও আমি বাহিরের মানুষ, আমার হয়তো এই বিষয়ে কথা বলা উচিত নয়, কিন্তু আমি না বলে থাকতে পারলাম না। কথাটি বলেই ফারিয়া মেহবিনের হাত জোড়া ধরে দেয়ালের প্রতিটা ছবির দিকে তাকিয়ে বলল, ছবিগুলো দেখতে পাচ্ছ মেহু আপু? ডাক্তার সাহেবের থেকে শুনেছি এই প্রতিটা ছবিগুলো নাকি আরহাম ভাইয়ের নিজের হাতে এঁকেছে। ছবিগুলো না দেখলেই মনে হচ্ছে কতটা নিপুণতার সাথে, কতটা ভালোবাসার সাথে প্রতিটা ছবি আঁকা হয়েছে। তাহলে বুঝে দেখো আরহাম ভাইয়ের ভালোবাসার গভীরতাটা ঠিক কতটুকু। মেহবিন নিশ্চুপ হয়ে যায়। ফারিয়া আবারও বলল, আমি বাবা বোকা মানুষ, বলতে গেলে আজ তো একটা গাধি, কিন্তু একটা কথা কি জানো আপু, যে মানুষটা তোমার সম্পূর্ণ অতীত জেনেও তোমাকে আগলে রাখতে চায়, সে আর যাই হোক কখনো তোমাকে কাঁদাতে পারে না। তার আগমনই ঘটে কোনো সুখময় অধ্যায়ের সূচনা। বুঝলে আপু? ফারিয়ার কথা শুনে আরিয়ান মুগ্ধ হয়। মেয়েটা কতটা গুছিয়ে কথাগুলো বলল। সত্যি মেয়েটার মাঝে বিশেষ কিছু আছে। আরিয়ানও এবার মেহবিনের হাত শক্ত করে চেপে ধরে বলে, একটাবার ভাইয়াকে সুযোগ দে মেহু, ট্রাস্ট মি, ভাই তোকে অনেক ভালোবাসে। আরহাম এতক্ষণ পর মুখ খুলল। আরহামের ধমকে দমে গেল আরিয়ান। আরহাম পকেটে হাত গুজে মেহবিনের দিকে ঝুঁকে আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, আরহাম হাসান তালুকদারকে জোর করে ভালোবাসতে হবে না, কাউকে কিছু বোঝানোর দরকার নেই, যে বোঝার সে এমনিতেই বুঝবে। মেহবিন মাথা নিচু করে ফেলে। আরহাম এবার মেহবিনের হাত ধরে টেবিলের কাছে এনে বসিয়ে দেয়। মেহবিন বুঝতে পারছে না আরহাম হঠাৎ কি করতে চাইছে। আরহাম স্টাফকে ডেকে মেহবিনের জন্য কিছু নাস্তা আনিয়ে নেয়। নাস্তা দেখে মেহবিন অবাক হয়ে আরহামের দিকে তাকাতেই আরহাম স্মিথ হাসি দিয়ে বলে, তুমি আমাকে ভালোবাসো কিংবা না বাসো সেটা এখন বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হলো এখন তোমার হালকা নাস্তা করতে হবে। এই সময় একটু পরপর খেতে হয়, একটু অনিয়ম হলেই তা তোমার এবং বেবির জন্য ক্ষতিকর, বুঝলে? আরহামের কথা শুনে মেহবিন হা হয়ে যায়। লোকটাকে সে প্রত্যাখ্যান করলো, অথচ লোকটা এখনও তার খেয়াল রেখে যাচ্ছে। লোকটা আদৌ মানুষ? আরহাম মেহবিনের কাছে গিয়ে আস্তে করে বলে, তোমাকে আমি ভালোবাসতে কখনো জোর করব না, কিন্তু তোমার এবং বেবির প্রতি আমার যেই অপরন্ত ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার অধিকারে আমি তোমাকে এবং বেবিকে সবসময় আগলে রাখবো, তুমি না চাইলেও। কথাটি বলেই আরহাম মেহবিনের দিকে খাবারের চামচ এগিয়ে দেয়। মেহবিন খেয়ে নেয়। তার চোখ ছলছল হয়ে রয়েছে। এই মানুষটার প্রতি দুর্বল না হয়ে কি পারা যায়? আরিয়ান এবং ফারিয়া মুগ্ধ হয়ে
আরহামের কাণ্ড দেখে যাচ্ছে। আরহামকে মেহবিন ভালোবাসে, সেটা তার চোখের জলেই প্রকাশ পাচ্ছে। এখন শুধু মেহবিনকে তার ভয় কাটিয়ে নিজের অনুভূতিটা প্রকাশ করতে হবে। রাইসার বাড়িতে এসে অভ্র এবং মায়রা বসে আছে। রাইসা সেই দিন হোটেলের ঘটনা সবকিছুই খুলে বলেছে অভ্রকে, এমনকি সেই প্রেগন্যান্সির রিপোর্টটা ধরিয়ে দিয়েছে। সবকিছু শুনে অভ্রের দুনিয়াটাই যেন থমকে গেছে। তার মানে আরহাম এবং মেহবিন স্বামী স্ত্রী নয়। মেহবিনের গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সেই সন্তান অভ্রের। রাইসার ধারণা মতে অভ্র মেহবিন এবং তাদের অনাগত সন্তানের প্রতি অন্যায় করেছে। তাই অভ্রের উচিত মেহবিনকে এবং মেহবিনের সন্তানকে তাদের আসল মর্যাদা দেওয়া। মায়রা তো এক পলকের জন্য থমকে গিয়েছে। মেহবিনের গর্ভে অভ্রের সন্তান বেড়ে উঠছে, তার মানে অভ্র এখন তার সন্তানকে পাওয়ার জন্য মেহবিনকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চাইবে। মায়রা তা কিছুতেই হতে দিতে পারে না। মায়রা অভ্রের দিকে তাকিয়ে দেখে অভ্র কেমন একটা শান্ত হয়ে বসে আছে। অভ্রের এই শান্ত থাকাটা বিরাট এক ঝড়ের সংকেত বাণী, যা মায়রার বুঝতে বাকি রইল না। অভ্র এবার উঠে দাঁড়ালো। মায়রা অভ্রের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, অভ্র, তুমি যদি ভেবে থাকো তুমি এইবার মেহবিনকে ফিরিয়ে আনবে, তাহলে মায়রা কথাটি সম্পূর্ণ বলতে পারল না। অভ্র মায়রার মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আরেকটা কথাও না মায়েরা, এবার যা বলার আমি বলবো। মায়রা অভ্রের এমন রূপে ভয় পেয়ে যায়। অভ্র আরিয়ানকে ফোন করে জানায় তারা যেন এখনই ঢাকায় ফিরে আসে। আরিয়ানের কাছে কেমন যেন লাগলো কথাটি। প্রথমে অভ্র ঢাকায় গেল, এখন তাদেরকেও যেতে বলছে। অভ্র আসলে এখন চাইছেটা কি? আরিয়ান, আরহাম এবং মেহবিনের কাছে গিয়ে জানায় তাদের এখনই ঢাকায় ফিরে যেতে হবে। অভ্র যেতে বলেছে। অভ্র হঠাৎ এভাবে ঢাকায় ফিরে যেতে বলাতে মেহবিনের মনে ভয় জন্ম নিল। আরহাম ও মেহবিনের অবস্থা খানিকটা হলেও বুঝতে পারছে। আরহাম মেহবিনের হাত শক্ত করে ধরে আশ্বাস দিল যেন মেহবিন ভয় না পায়। ফারিয়াও ঠিক করলো একেবারে আরিয়ানদের সাথেই ঢাকায় ফিরবে। আরহাম এবং বাকিরা হোটেলে গিয়ে আরহামদের কলিগদের থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। সবার মনের মাঝেই ঝড় বয়ে যাচ্ছে। আরহাম মেহবিনের দিকে তাকায়, কেমন গুটিয়ে বসে আছে। কি নিষ্প্রাণ চাহনি! এই মেয়েকে কিছুতেই হারাতে দেবে না সে। আরহাম জানে অভ্র কিছু একটা করতে চাইছে, কিন্তু কি সেটা? সবাই ঠিক ভোরের দিকে রওনা দেয়। সকাল সকাল ঢাকায় পৌঁছে যায়। ফারিয়া নিজের বাড়িতে চলে যায়। আরহাম এবং আরিয়ান নিজেদের বাড়িতে ঢুকেই দেখতে পায় অভ্র বসে আছে। আরহামের বাবা মা তার অপর পাশে বসে আছেন মাথা নিচু করে। অভ্রকে এত সকালে তারা কেউই আশা করেনি। মেহবিনের মনে যে ভয়টা ছিল তা আরও দৃঢ় হয়ে উঠেছে। মেহবিনকে দেখেই হুট করে অভ্র এক প্রকার ছুটে গিয়ে মেহবিনকে সকলের সামনে জড়িয়ে ধরে। মেহবিন হতভম্ব হয়ে যায়। আরহাম রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। সকলের সামনে মেহবিনের প্রাক্তন তাকে এইভাবে জড়িয়ে ধরায় অস্বস্তিতে শরীরটা জ্বলে যাচ্ছে তার। আরহাম রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। আরহামের মা বাবা এখনও মাথা নিচু করেই বসে আছেন। তাদের দেখে খুব ভালো করেই বোঝা যাচ্ছে অভ্র তাদের সব কিছুই বলে দিয়েছে। মেহবিনকে ছাড়িয়ে অভ্র মেহবিনের ললাটে ধরে বলে, আমি জেনে গিয়েছি সবটা। আমি জানি তোর গর্ভে আমার সন্তান বেড়ে উঠছে। আরহামের সাথে তোর বিয়ে হয়নি, সবটাই তোর নাটক। আমাকে পোড়ানোর জন্যই এত কিছু করেছিস, তাই না? মেহবিন অভ্রের থেকে দূরে গিয়ে দাঁড়ায়। বুকটা তার কেঁপে উঠল অভ্রের কথা শুনে। মনে মনে যা সন্দেহ করেছিল সেটাই ঠিক। অভ্র সব কিছুই জেনে গেছে। মেহবিনকে এইভাবে নিজের থেকে দূরে সরে যেতে দেখে অভ্র মেহবিনের কাছে গিয়ে বলে, আমি জানি আমি যা করেছি তা অন্যায়, কিন্তু বিশ্বাস কর আমি যা করেছি এর পেছনেও কিছু কারণ লুকিয়ে আছে। তা তোকে জানতে হবে, কিন্তু তুই তার আগে আমার সাথে আমার বাড়িতে চল। এই কয়দিনে তোর থেকে দূরে থেকে আমি হারে হারে টের পেয়েছি তোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি রে। নিজের অজান্তেই তোকে ছাড়া আমি থাকতে পারবো না রে মেহু। মায়ের স্ট্যাটাস ছিল একটা, মায়েরা মডার্ন, তাই মায়েরার সাথে আমি রিলেশনে গিয়েছিলাম। মায়েরাকে আমি পছন্দ করতাম, সেই পছন্দটাকেই আমি ভালোবাসা বলে চালিয়ে দিয়েছি। কিন্তু তোর সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করতে গিয়ে তোকে আমি অনেকটা ভালোবেসে ফেলেছি রে মেহু। তা আমি আজ উপলব্ধি করছি। তুই প্লিজ এখন আমার সাথে চল। আর এখন তো আমাদের সন্তানও আসতে চলেছে।
তাই আমরা এখন একসাথে থাকবো, খুব সুখে থাকবো। মেহবিন রাগে থরথর করে কাঁপছে। সে অব্রের ডান গালে ঠাস করে চোর বসিয়ে দেয়। অব্র অবাক হয়ে মেহবিনের দিকে তাকাতেই মেহবিন অব্রের আরেক গালে চোর বসিয়ে দেয়। উপস্থিত সবাই অবাক হয়। মেহবিন যে এতটা রেগে গিয়ে অব্রকে থাপ্পড় মেরে বসবে তা কেউ ভাবেনি। তুমি আগেও অমানুষ ছিলে, আজকেও অমানুষ আছো। আমার মনটা নিয়েও খেলেছো, আজ তুমি মায়রাকে নিয়েও খেলছো। মেয়েদেরকে তুমি নিজের খেলনা মনে করো। আজ একে ভালোবাসলাম, কাল অন্য কাউকে। সন্তানের কথা বলছো তুমি? যেদিন তোমার মা তোমার সন্তানকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে চেয়েছিল, সেদিন কোথায় ছিলে তুমি? সেদিন তো তুমি নিজের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলে। আমি তোমাকে আমাদের সন্তানের কথা জানাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কেননা তোমার তো শুধু তখন নিজের বিয়ে ছাড়া আর কোনো কিছুই মাথায় ছিল না। আর আজ তুমি সন্তানের উপর অধিকার বসাতে এসছো। মেহবিনের কথায় সবাই আরেক দফা চমকে যায়। সবার ভেতরেই অস্থিরতা বেড়ে যায়। কেউ ভাবেনি অব্রের মা ইশরা বেগম মেহবিনের সন্তানকে এই পৃথিবীতে আসার আগেই মেরে ফেলতে চেয়েছিল। আরহাম ছলছল দৃষ্টিতে মেহবিনের দিকে তাকায়। মেয়েটা যেন কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলছে। কতটা কষ্টের মধ্যে মেয়েটা গিয়েছে। অব্র মেহবিনের হাত পুনরায় ধরে ধরা গলায় বলল, আমি যদি সত্যি জানতাম আমাদের সন্তানের কথা, তাহলে এইসব কিছুই হতো না। আমার মা যে এতটা নিচে নামবে আমি কখনো ভাবিনি। এখন আমি বলছি তো, আমাকে একটিবার সুযোগ দে, সব ঠিক করে দিব আমি। তুই এক্ষুনি আমার সাথে আমার বাড়িতে যাবি। কথাটি বলে অভ্র মেহবিনের হাত জোর করে ধরে বাইরে নিয়ে যেতে থাকে। তখনই পিছন থেকে মেহবিনের হাত আরহাম ধরে এক প্রকার হেঁচকে টান দিয়ে মেহবিনকে নিজের কাছে নিয়ে আসে। মেহবিন আরহামের পিছনে গিয়ে নিজেকে আড়াল করে ফেলে। অভ্র অস্থির হয়ে বলে, এইসব কি আরহাম? তুই আমার আর মেহুর সাথে ঠুকছিস কেন? দেখ, মেহুর গর্ভে আমার সন্তান। আমার অধিকার আছে মেহুর ওপর এবং আমার সন্তানের ওপর। তুই মেহুকে ছেড়ে দে। মেহু আমার সাথে আমার বাড়িতে যাবে। অভ্র মেহবিনের দিকে এগোতে নিলে মেহবিন আরহামের শার্ট শক্ত করে খামচে ধরে এবং আরহামের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, যার মানে কিছুতেই অভ্রের সাথে সে যাবে না। সে কিছুতেই অভ্রকে বিশ্বাস করে না। আরহাম মেহবিনকে নিজের থেকে আস্তে করে ছাড়িয়ে নিয়ে অভ্রের নাক বরাবর ঘুষি দেয়। অভ্র মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। এতটা জোরে ঘুষি দেওয়ার ফলে অভ্রের মুখ কেটে রক্ত বেরিয়ে গেছে। অভ্র রাগে ফুঁসছে। আরিয়ান তার ভাইয়ের কাছে গিয়ে বলে, ভাই তুই কি করছিস? আরহামের বাবা বাউ চমকে যায় ছেলের কাণ্ডে। আরহামের বাবা গম্ভীর স্বরে বলে, আরহাম, অভ্র তোমার ভাই হয়, এভাবে তাকে মারতে পারো না তুমি। আরহাম তার বাবার কথার উত্তরে বলল, এতদিন আমার যা করা উচিত ছিল তা আমি আজ করলাম। আজ আমাকে কেউ বাধা দিবে না। মুহূর্তেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। মেহবিন দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। আরহাম গিয়ে অভ্রের শার্ট চেপে ধরে রাগে চিৎকার করে বলে, অনেকক্ষণ ধরে সহ্য করছি অভ্র। তুই কি ভেবেছিস তুই যখন যা চাইবি তাই হবে? একবার আমাকে ভালোবাসা আমার মেহবিনকে আমি তোকে দিয়েছিলাম, কিন্তু তুই আমার মেহবিনের মর্যাদা দিতে পারিসনি। আমার মেহবিনের জীবন থেকে সমস্ত সুখ তুই কেড়ে নিয়েছিস। আমার জীবনের সবথেকে বড় ভুল হলো আমি তোর মতো প্রতারকের কাছে বিশ্বাস করে আমার মেহবিনকে রেখে গিয়েছিলাম। কিন্তু আজ সেই ভুল আমি দ্বিতীয়বার করব না। কোনো অধিকার নেই তোর মেহবিন কিংবা বেবির উপর। আরহাম মেহবিনকে ভালোবাসে এই কথাটি নির্দ্বিধায় বলে ফেলল। মেহবিন কখনো ভাবেনি আরহাম এত সহজে সবার সামনে সবকিছুই বলে দিবে। অভ্র বিদ্রুপ হাসে। হাসিটুকু নিয়েই উঠে দাঁড়িয়ে বলে, আমি আমার অধিকার নিয়েই ছাড়ব। আরহাম হাসান তালুকদার অভ্র তার ভালোবাসা কেড়ে নিতে জানে। অভ্র কথাটি বলে রেগে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। অভ্র বেরিয়ে যেতেই আরহাম মেহবিনের কাছে এসে মেহবিনকে আশ্বাস দিয়ে হাতটুকু শক্ত করে চেপে ধরে, যার মানে সে কিছুতেই মেহবিনকে অভ্রের কাছে যেতে দিবে না। সবসময় আগলে রাখবে মেহবিন এবং বেবিকে। মেহবিনও নিশ্চিন্ত হয়, এই মানুষটা ছাড়া আর কাউকে এতটা ভরসা করতে পারে না। মেহবিন এইবার আরহামের বাবা মায়ের দিকে তাকিয়ে অপরাধীর ন্যায় মাথা নিচু করে ফেলে। মেহবিন ভাবছে এতদিন মিথ্যে বলে বাড়িতে থাকার ফলে হয়তো আরহামের বাবা মা তাকে ভুল বুঝবে। আরহামের মা মেহবিনের কাছে এসে
গম্ভীর স্বরে বললেন, আমি তোমাকে ভরসা করেছিলাম মেহবিন, কিন্তু তুমি আমার ভরসাটা এভাবে ভেঙে না দিলেও পারতে। মেহবিন ফুপিয়ে কেঁদে ওঠে। আরহাম কিছু বলতে নিলে আরহামের মা বললেন, আমি এখন আর কিছু শুনতে চাই না, আমি উপরে যাচ্ছি, কিচ্ছু ভালো লাগছে না আমার। তোমার কাছে তো অন্তত কিছু শুনতে চাই না আমি আরহাম। সবার সামনে মেহবিনকে ভালোবাসার কথাটা বললে যে তোমার মুখে কি একটু বাঁধলো না আরহাম, যে তোমারই ভাইয়ের প্রাক্তন স্ত্রী এবং সন্তানের মা হতে চলেছে? আরহাম পকেটে হাত গুজে নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি মেহবিনকে ভালোবাসি, তাতে কোনো ভুল হতে পারে বলে আমি মনে করি না। কেননা মেহবিনের কোনো ভুল নেই এতে, যা করেছে সব অভ্র এবং ছোট মা করেছে। আরহামের মা বলল, তোমাকে আমার সত্যি কিছু বলার নেই, তুমি একেবারে অন্ধ হয়ে গেছ ভালোবাসায় আরহাম। আর তোমার মাথাটা যে কন্টিনিউয়াসলি কেউ খাচ্ছে সেটাও বুঝতে পারছি। ক্রোধান্বিত হয়ে কথাটি বলে আরহামের মা গটগট করে উপরে চলে গেলেন। আরহামের বাবাও দীর্ঘ শ্বাস ফেলে চলে গেল। মেহবিন খুব ভালো করে বুঝতে পারছে আরহামের মা তাকেই কথাগুলো উদ্দেশ্য করে বলেছে। আরহাম তার মাকে আটকাতে চাইলেও পারে না। মেহবিন এখন কি করবে বুঝতে পারছে না। মানুষগুলো তাকে এইভাবে ভুল বুঝছে। আজ তাদের চোখে মেহবিন ছোট হয়ে গেল, যারা একসময় তাকে এতটা ভালোবাসতো। বুক ফেটে কান্না আসছে তার। আরিয়ান এসে মেহবিনের কাঁধে হাত রাখলো। ইশরা বেগম চারদিকে রুমে পায়চারি করে যাচ্ছেন। অবরা এখন সবকিছু জেনে গিয়েছে। এখন সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তার কাছে শুধু একটা কথাই মনে হচ্ছে, সেদিন যদি সত্যি বাচ্চাটাকে মেরে ফেলতে পারতো তাহলে এই দিন দেখতে হতো না। ইশরা বেগমের ভাবনার মাঝে মায়রা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে এলো। ইশরা বেগম মায়রাকে ব্যাগ হাতে নিয়ে বেরোতে দেখে বুঝে গেলেন মায়রা নিজের বাবার বাড়ি চলে যাচ্ছেন। ইশরা বেগম বললেন, মায়রা তুমি সত্যি চলে যাবে? মায়রা তেজি গলায় বলল, তা না হলে কি করব বলুন? আপনার ছেলে যা শুরু করেছে, প্রাক্তনের প্রতি ভালোবাসা উথলে উঠছে তার। বাচ্চার অধিকারের জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে যে আমার গর্ভে অভ্রের সন্তান বেড়ে উঠছে, সেদিকে কোনো খেয়াল আছে ওর? মেহবিনের গর্ভে যে বাচ্চা রয়েছে শুধু অভ্রের কাছে একটা অস্ত্র মাত্র, যার মাধ্যমে অভ্র এখন মেহবিনকে পেতে চায়। মায়রা নিজের চোখের জলটুকু মুছে অভ্রের মাকে থামিয়ে বলল, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আপনার কি মনে হয় না আজ যা কিছু হচ্ছে তার পিছনে আপনার দায় সব থেকে বেশি? আপনার জন্যে আজ এত কিছু। আমার সব থেকে বড় ভুল হলো আমি আপনাদের সাহায্য করেছিলাম। আসলে অভ্রকে ভালোবাসতাম তো, তাই অতীতে এইরকম একটা অন্যায়টাতে হাত মিলিয়েছিলাম। তার ফল পাচ্ছি আমি। ইশরা বেগম চুপ করে আছেন। মায়রা আবারও গলায় কাঠিন্য এনে বলল, অভ্রকে আমি কিছুতেই ছাড়বো না। মেহবিনকে তো একদমই না। সবাইকে আমি দেখে নিব। আমার বাপির কাছে গিয়ে আমি সব খুলে বলবো। মায়রা হাতের ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। ইশরা বেগম বুঝতে পারলেন মায়রা আবারও নতুন একটি ঝামেলার উৎপত্তি ঘটাতে চলেছে। মেহবিন আরহামের ঘরে ঢুকেই নিজের লাগেজ গোছাতে শুরু করে দিল। আরহাম কোনো এক কাজে বাইরে গেছে, আরিয়ানও বাড়িতে নেই। সেই সুযোগেই সে চলে যাবে। এতদিন তার জন্য আরহাম অনেক কিছু সহ্য করেছে, আরহাম অনেক করেছে। মেহবিন নিজেকে আরহামের কাছে বোঝা ছাড়া আর কিছুই মনে করছে না। মেহবিন খুব ভালো করে বুঝতে পারছে আরহামের সাথে তার বাবা মায়ের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তার উৎস যে মেহবিন নিজেই তা বুঝতে বেগ পেতে দেরি হয় না মেহবিনের। মেহবিন চায় না তার জন্য আরহামের পরিবারের সাথে আরহামের দূরত্ব সৃষ্টি হোক। তাছাড়া অব্র একবার যখন জেনে গেছে তখন সে বারবার চেষ্টা করবে এখানে এসে বাচ্চার অধিকার নিতে, যা কিছুতে চায় না মেহবিন। অব্রের কাছে সে কিছুতেই ফিরবে না, অনেক দূরে চলে যাবে সে এবং তার সন্তান। মেহবিন ঘরটাকে ভালো করে দেখে নেয়। এই ঘরে তার কত স্মৃতি জড়ে আছে আরহামের সাথে। মেহবিনের কেন যেন ইচ্ছে করছে না আরহামকে ছেড়ে কিংবা এই বাড়ির মানুষগুলোকে ছেড়ে যেতে। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। আরহামের জন্য অন্যরকম কষ্ট উপলব্ধি করছে সে, কিন্তু কেন? মেহবিন নিজেকে শক্ত করে আরহামের ঘর থেকে বেরিয়ে যায়। মেহবিন বেরিয়ে পড়তে সে অনুভব করে তার কাঁধে কারো উত্তপ্ত নিঃশ্বাস উপচে পড়ছে। মেহবিন স্থির হয়ে দাঁড়িয়ে যায়। শ্বাস প্রশ্বাস কেমন উঠছে নামছে মেহবিনের। পিছনে থাকা ব্যক্তিটি যে স্বয়ং আরহাম নিজেই। যে ভয়টা পেয়েছিল মেহবিন তাই হলো। মেহবিন ভয়ে ভয়ে আরহামের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলে। আরহাম রক্তচক্ষু দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই মেহবিনকে কাঁচা চিবিয়ে ফেলবে। আরহাম মেহবিনের হাত জোড়া শক্ত করে ধরে রুমে নিয়ে যায়।
মেহবিন কাচুমাচু হয়ে বসে পড়ে বিছানায়। আরহাম মেহবিনের বাহু চেপে ধরে শক্ত গলায় বলল, জাস্ট স্টুপিড মেয়ে তুমি একটা। এতটা স্টুপিড মানুষ কিভাবে হয়? তুমি আমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে। এতটা কঠোর তুমি কিভাবে হতে পারো মেহবিন? অ্যান্সার মি ড্যামিট। আরহাম ধমক দিয়ে কথাগুলো বলে টেবিলে জোরে ঘুষি মারে। মেহবিন কেঁপে ওঠে ভয়ে। আরিয়ানও রুমে ঢুকে আরহামের কথা শুনে আরহামকে শান্ত করার জন্য বলে, ভাই তুই মেহুর উপর এভাবে রাগ করে থাকিস না প্লিজ। দেখ মেহু হয়তো বুঝেনি, একটু ভালোভাবে বুঝিয়ে বললেই হবে। আরহাম আরিয়ানের দিকে অগ্নি দৃষ্টিতে তাকাতেই আরিয়ান চুপ হয়ে যায়। সে খুব ভালোভাবেই বুঝে গিয়েছে। আরহাম এবার ঠান্ডা গলায় বলল, ও বুঝেনি, সব কিছুই বুঝেছিস, এবং বুঝে বলেই আমাকে ইচ্ছে করে কষ্ট দিতে চাই। এই স্টুপিড মেয়েটা ভালো করেই জানে ওকে এবং বেবিকে আমি কতটা ভালোবাসি। ওরা আমার জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ অংশ। তবুও ইচ্ছে করে আমার থেকে সরে যেতে চাচ্ছে আমাকে কষ্ট দেওয়ার জন্যে। তাহলে আমার মতো স্টুপিড মেয়েকে ভালোবাসেন কেন, যে শুধু আপনাকে কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারবে না? জাস্ট স্টপ মেহবিন। আর একটা কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। আর ইউ গট ইট? আরহামের কাঠিন্য গলায় বলা কথাগুলো শুনে মেহবিন মাথা নিচু করে ফুপিয়ে কেঁদে ওঠে। সে বা কী করবে? সে তো আরহামের ভালোই চেয়েছিল বলে চলে যেতে চেয়েছিল, যেন আরহাম ভালো থাকে। কিন্তু উল্টো আরহাম তাকে এভাবে বকা দিল। আরিয়ান আরহামের কাঁধে হাত রেখে বোঝায় যেন একটু শান্ত হয়, না হলে মেহবিন ভয় পেয়ে যাবে। এমনিতেই মেয়েটার মনের উপর কম ঝড় বইছে না। আরহামও কোনোরকম নিজের রাগটাকে সংযত করার চেষ্টা করে। আরিয়ানের ফোন বেজে ওঠে। আরিয়ান ফোনের দিকে তাকিয়ে দেখে ফারিয়া ফোন করেছে। আরিয়ান রুম থেকে বেরিয়ে যায়। আরিয়ান নিজের রুমে গিয়ে ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে ফারিয়া অস্থির হয়ে বলল, ভাইয়ের অবস্থা কেমন? সব ঠিক আছে তো ডাক্তার সাহেব? তখন আরিয়ান বলল, তেমন ভালো না, বিশ্রী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আরিয়ান পরপর সব ঘটনায় খুলে বলল ফারিয়াকে। সব কিছু শুনে ফারিয়া বলল, আপনি না একদম চিন্তা করবেন না ডাক্তার সাহেব, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আরহাম ভাইয়া তো মেহবিন আপুকে অনেক বেশি ভালোবাসে, দেখবেন ভাইয়া আপুকে ঠিক আগলে রাখবে। আরিয়ান ছোট্ট করে বলল, আমি শুধু চাই ভাইয়া এবং মেহু এক হয়ে যাক, আর কিছু চাই না। ফারিয়া মুচকি হেসে বলল, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। ফারিয়া এবং আরিয়ান আরও কিছুক্ষণ গল্প করলো। আরিয়ান খেয়াল করে দেখলো মেয়েটার সাথে কথা বললে তার মনটা হালকা হয়ে যায়। এদিকে আরহাম মেহবিনের কাছে গিয়ে মেহবিনের হাত জোড়া ধরে নরম সুরে বলল, মেহবিন, তুমি যদি ভেবে থাকো আমাকে ছেড়ে বেবিকে নিয়ে দূরে চলে যাবে, তাহলে একদম ভুল ভাবছো। আমি তোমাকে নিজের থেকে কখনো দূরে যেতে দিব না, তুমি চাইলেও না। একটা অনুরোধ রাখবে আমার? মেহবিন অশ্রুসিক্ত চোখে আরহামের দিকে তাকাতেই আরহাম মৃদু হেসে জবাব দিয়ে বলল, আমার ভালোবাসার মানুষটির থেকে ভালোবাসা না পেলেও আমি আমার ভালোবাসাকে কখনো নিজের থেকে আলাদা করতে দিব না। তাই আমার ছোট্ট অনুরোধ, ভালোবাসতে হবে না আমায়। আজীবন না হয় কষ্ট দিও, তবুও আমার কাছে থেকে যেও। আমি তোমায় রেখে দিব আমার মনের গহীনে। আরহামের কথা শুনে মেহবিন উঠে দাঁড়ায়। মানুষটার কথাগুলো শুনলেই যে ভালোবাসার প্রতি তার বিশ্বাস উঠে গিয়েছে, সে বিশ্বাসটা যেন পুনরায় উজ্জীবিত হতে চায়। মেহবিনের মস্তিষ্ক বারবার যেন বলছে, মেহবিন, ভালোবাসা একটা ফাঁদ যা আমাদের ধ্বংসের দিকে ধাবিত করে। এই ফাঁদে আবারও নিজেকে জড়িও না তুমি। অন্যদিকে মন বারবার বলছে, মেহবিন, সঠিক মানুষ বারবার জীবনে আসে না, সে একবারই আসে। একবার যখন সে তোমার জীবনে চলে এসছে, তাকে আঁকড়ে ধরে রাখো, দেখবে ভালোবাসা সুন্দর। মেহবিন যেন গোলক ধাঁধায় পড়ে যাচ্ছে। কার কথা শুনবে সে, মনের কথা নাকি মস্তিষ্কের কথা? মেহবিনের ভাবনার মাঝেই আরহাম মেহবিনের কাছে এসে তুড়ি বাজিয়ে বলল, চলুন এখন, কোথায়? যেখানে আমি নিয়ে যাব। আরহাম মেহবিনের হাত ধরে আস্তে ধীরে নিয়ে যায়। ছাদে আসতেই মেহবিন এক প্রকার স্থির হয়ে দাঁড়িয়ে যায়। ইশরা বেগম ড্রয়িং রুমে বসে আছেন মাথা নিচু করে। তখনই অভ্র এক প্রকার ঢুলতে ঢুলতে তার মায়ের কাছে গিয়ে বসে পড়ে। ইশরা বেগম চমকে ওঠেন ছেলেকে এই অবস্থায় দেখে। ইশরা বেগম অভ্রকে উঠিয়ে নিজের পাশে সোফায় বসিয়ে বললেন, অভ্র, এসব কি শুরু করেছো তুমি? তুমি জানো মায়েরা আজ বাবার বাড়ি চলে গেছে? আমি জানি না। অভ্র মুখটা বেঁকিয়ে আস্তে করে জবাব দিল। ছেলের থেকে এরকম উত্তরে
বিরক্তির রেশ ফুটে উঠল ইশরা বেগমের কপালে। তিনি খুব ভালো করে বুঝতে পারছেন অভ্র ড্রিঙ্ক করেছে। ইশরা বেগম ছেলের গালে হাত রেখে আদরে কণ্ঠে বললেন, অভ্র এসব কি পাগলামি করছো? দেখো বাবা, মায়েরা তোমাকে ভালোবাসে। মেহবিনকে পাওয়ার আশা ছেড়ে দাও। আমার কথাটা শোনো বাবা। অভ্র তার মায়ের থেকে নিজেকে সরিয়ে রুক্ষ গলায় বলল, কি কথাই শুনবো আমি মা? আজ তোমার কথাই শুনেই তো এত কাণ্ড হয়ে গেল। ভালোবেসে ফেললাম আমি মেহবিনকে। আজ আমার জীবনের এই পরিণতির জন্য তুমি তাই মা। প্লিজ মা, থামো তুমি। তুমি কি জানতে না মেহবিনের গর্ভে আমার সন্তান বেড়ে উঠেছে? কি হলো মা, জানতে? তাহলে কেন তাকে মেরে ফেলতে চাইছিলে তুমি? সে তো আমারই অংশ। সে তো ছোট্ট নিষ্পাপ, তার কি দোষ বলো? কথাটি বলেই অভ্র তার মদের বোতলটা সজোরে ফেলে দিল, যা ভেঙে বিকট শব্দের সৃষ্টি করলো। ইশরা বেগম শক্ত মুখে বসে রইলেন। সে যেন এই মুহূর্তে অভ্রের সাথে কোনো প্রকার তর্কে জড়াতে চাইছেন না। অভ্র এবার নিজের কণ্ঠটা নরম করে নিজের মায়ের কোলে মাথা রেখে বলল, মা গো, ও মা, তুমি তো জানো মা, কখনো তোমার কথা অমান্য আমি করিনি। সব কথা শুনেছি তোমার। আজ একটা ছোট্ট আপনার রাখবে গো মা। আমার মেহবিনকে এনে দাও না মা। মা গো, ও মা, শুনছো? আমার মেহবিনকে এনে দাও। একটা ছোট্ট বাচ্চা যখন তার পছন্দের খেলনার জন্য যেমন তার মায়ের কাছে আবদার করে, তেমনি অভ্রও আজ তার মাতাল অবস্থায় তার মায়ের কাছে মেহবিনকে চাইছে। ইশরা বেগম একেবারে হতভম্ব হয়ে যায় ছেলের এমন আবদারে। ছেলেটা কি তাহলে সত্যি মেহবিনকে ভালোবেসে ফেলল? অভ্র কণ্ঠটাকে কিছুটা বাচ্চামো এনে বলল, আমি মেহবিনকে ভালোবাসি, খুব ভালোবাসি। একটিবার মেহবিনকে এনে দাও না মা। আমি আর কিচ্ছু চাই না। একটিবার, জাস্ট একটা বার। আমি আর কিচ্ছু চাই না মা। ইশরা বেগম নিজের ছেলের এই গভীর কষ্টে ভরা আকুতি শুনে নিজেকে শক্ত রাখতে পারলেন না। শক্ত করে চেপে ধরলেন নিজের ছেলেকে। এরকম একটা পরিণতি সে কখনোই আশা করেনি। অন্যদিকে মায়েরা নিজের বাড়িতে ঢুকেই তার বাবাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। আদরে মেয়ের চোখের পানি দেখে মায়েরার বাবা উত্তেজিত হয়ে পড়েন। মেয়ের কাছে হঠাৎ কান্নার কারণ জানতে চাইলে মায়েরা কাঁদতে কাঁদতে সব খুলে বলে তার বাবাকে। মায়েরার বাবা মেয়ের এরকম পরিণতির কথা শুনে এক প্রকার স্তব্ধ হয়ে পড়েন। আদরের মেয়ের এতটা কষ্টে আছে সে ভাবতেই পারছে না। মায়েরা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না সুরে বলল, বাবা, মেহবিন আমার পথের সব থেকে বড় কাঁটা। ওর জন্য অভ্র আমাকে নিচের থেকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। আমার সন্তানকে পর্যন্ত এখন সে মেনে নিতে চাচ্ছে না। মায়ের বাবা নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরি কণ্ঠে বললেন, ডোন্ট ক্রাই মাই প্রিন্সেস, তোমার বাবা আছে না, সে সব ঠিক করে দিবে। তোমার পথের কাঁটাকে পারলে একেবারে উপড়ে ফেলে দিবে, তবু তোমাকে অসুখী থাকতে দিবে না। ছাদের পরিবেশটা নীরব এখন। চারদিকে মৃদু বাতাস এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে আরহাম এবং মেহবিনকে। আজ আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, তার আলো দিয়ে উজ্জ্বল করে দিয়েছে গোটা পরিবেশটা। আরহাম মেহবিনকে নিয়ে দোলনায় বসে পড়ে। দুজন মিলে আজ চন্দ্র বিলাস করবে। আরহাম তার ড্রয়িংয়ের খাতা ও পেন্সিল নিয়ে এসেছে। মেহবিনকে উঁকি মেরে দেখছে। আরহাম মেহবিনকে আঁকছে। মেহবিন ভ্রুকুসকে বলল, পৃথিবীতে এত সুন্দর সুন্দর জিনিস, অথচ শুধু আমাকে আঁকেন কেন আপনি? ওই যে বলেছিলাম না, আমার চোখে আমার ভালোবাসার মানুষটি সর্বশ্রেষ্ঠ সুন্দর। মেহবিন আর মনেই বলল, আপনি আর আগে একটু কেন আমার জীবনে আসলেন না আরহাম? কিছু বললে? মানে আমরা সব সময় ভুল মানুষকে কেন ভালোবাসি আরহাম সাহেব? আজ দেখুন না, অভ্রের মতো ভুল মানুষকে ভালোবেসে আমার এই পরিণতি। আরহাম বুঝেছে মেহবিনের মনটা খারাপ হয়ে গেল, তাই বিষয়টি চেঞ্জ করে তার ছোটবেলার কাহিনী শোনালো মেহবিনকে। মেহবিনও খুব আনন্দের সাথে শুনতে লাগলো। একটা সময়ে মেহবিন আরহামের কাঁধেই ঘুমিয়ে পড়ল। আরহাম তা দেখে মুচকি হেসে পুনরায় মেহবিনের ছবি আঁকতে শুরু করে দিল। মেহবিন আরহামের কাঁধে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ছাদের উজ্জ্বল আলো এসে মেহবিনের মায়াবী মুখশ্রীকে আরও উজ্জ্বল করে তুলছে। মেহবিনের প্রতি আরহাম যেন দ্বিগুণভাবে মোহিত হয়ে ওঠে। পূর্ণিমা রাতের মুগ্ধতা যেন দ্বিগুণ বাড়িয়ে তুলছে মেহবিনের এরূপ মোহিত রূপ। আরহাম হালকা ফু দিয়ে মেহবিনের কপালে লেপ্টে থাকা চুলগুলোকে উড়িয়ে দেয়। এতে মেহবিন খানিকটা নড়ে আরহামের শার্ট আলতো করে আঁকড়ে ধরে। আরহাম খানিকটা স্মিত হেসে যত্নের সাথে আরহাম তার ঘুমন্তী প্রেয়সীর ছবি এঁকে ফেলল। এত সুন্দর একটি দৃশ্য না এঁকে কি থাকা যায়?
আরহামও মেহবিনকে ডেকে আর বিরক্ত করেনি। আরহামও দোলনায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। অব্রকে মাতাল অবস্থায় ইশরা বেগম কোনো রকমে তার রুমে নিয়ে শুয়ে দেয়। অব্র ঘুমের মাঝেই মেহবিন বলে চিৎকার করতে থাকে। ইশরা বেগম ছেলের এই অবস্থা দেখতে পারছেন না, তিনি বেরিয়ে যান ঘর থেকে। অব্র তার পাশে থাকা মেহবিনের ছবির ফ্রেমটা কোনো রকমে হাত দিয়ে নেয়। অতিরিক্ত মদ খাওয়ার ফলে অব্র তেমন কিছু দেখতে পারছে না, শুধু তার চোখে মেহবিনের ছবিটাই ভাসছে। অব্র কাছের ফ্রেম থেকে ছবিটা বের করতে নিলে কাজ তার হাতে ঢুকে যায়, রক্তপাত শুরু হয়ে যায়। অব্র সেদিকে খেয়াল করে না। অব্র কাছের ফ্রেমটা ফেলে দিয়ে মেহবিনের ছবিখানা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে খানিকটা ধীর গলায় বলল, মেহুরে, আমি কখনো তোর সাথে অন্যায় করতে চাইনি, বিশ্বাস কর, আমি চাইনি, সত্যি বলছি। যদি জানতাম তোকে এতটা ভালোবাসবো, তোর শূন্যতা আমাকে এতটা পুরাবে, তাহলে কখনো তোর সাথে অন্যায় করতাম না। ভালোবাসার অনুভূতি যে বড্ড অদ্ভুত, যখন তখন হুটহাট করে কারো প্রতি চলে আসে। এই অনুভূতি যে আমাদের অতি কষ্টের দহনে পোড়ানোর জন্য যথেষ্ট। এই দহনটা আমার মনের ভেতরে হচ্ছে। অব্রের চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়তে থাকে। অব্র রক্তমাখা হাত দিয়ে মেহবিনের ছবিখানা বুকের মাঝে আবদ্ধ করে রাখে। অব্রের রক্ত দিয়ে পরিপূর্ণ হয়ে যাচ্ছে মেহবিনের ছবিখানা। সকাল সকাল আরহাম মেহবিনের জন্য খাবার নিয়ে আসে। মেহবিন ওয়াশরুম থেকে বেরোতেই আরহাম মেহবিনকে উদ্দেশ্য করে বলে, এই যে সব খাবার ফিনিশ হওয়া চাই, স্টুপিডের মতো যেন আবার ফেলে না দেওয়া হয়, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না, সব শেষ করে ফেলবে। মেহবিন দ্রুততার সাথে মাথা ঝাঁকায়, যার মানে সে কোনো স্টুপিডের মতো কাজ করবে না, লক্ষ্মী মেয়ের মতো নাস্তা সেরে ফেলবে। আরহাম মুচকি হেসে গুড বলে চলে যেতে নিলে কি ভেবে যেন থেমে যায়। পুনরায় মেহবিনকে উদ্দেশ্য করে বলে, রেডি হয়ে নিও, আজকে তোমার ভার্সিটি যাওয়ার পথে হসপিটালে নিয়ে গিয়ে আগে চেক আপ করিয়ে নিব। কিন্তু হঠাৎ হসপিটালে কেন? আরহাম মেহবিনের কাছে এসে মেহবিনের নাক টেনে দিয়ে বলল, স্টুপিডের মতো ভুলে যাও কেন সব? ডক্টর যে বলেছে প্রেগনেন্সির সময় 1 মাস পর পর চেক আপ করাতে হবে, ভুলে গেলে সব? মেহবিন জিভ কাটে। সত্যি আজ তার চেক আপের ডেট ছিল, অথচ সে স্টুপিডের মতো সব ভুলে গেল। মেহবিন কানে হাত রেখে বলল, সরি, আমি একদম ভুলে গিয়েছিলাম। হয়েছে ম্যাম, আপনি তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নিচে চলে আসুন, আমি নিচে অপেক্ষা করছি। আরহাম কথাটি বলে আলতো হেসে চলে যায়। মেহবিন আরহামের হাসি দেখে কি মনে করে যেন লজ্জায় মাথা নিচু করে ফেলে। লোকটা সত্যি তার কতটা খেয়াল রাখে, কতটা চিন্তা করে তার বেবির জন্য। চেক আপের ডেট মেহবিন ভুলে গেলেও আরহাম ভুলে না। মেহবিন আয়নার সামনে বসে তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে মুছতে আনমনেই বলে ওঠে, আরহাম সাহেবকে দেখলে আবারও ভালোবাসতে ইচ্ছে করে আবারও প্রেমে পড়তে, কিন্তু অফ্রের দেয়া সেই ক্ষতটা আমার মনে এমনভাবে ঝেঁকে বসছে যে আমি পারছি না ভালোবাসতে। আরিয়ান বলল, ভয়কে জয় করতে হবে মেহু, একটিবার ভালোবেসে দেখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার ভাই অন্তত তোকে কখনো ঠকাবে না। মেহবিন আয়নায় তাকিয়ে দেখে আরিয়ান দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। মেহবিন আরিয়ানের দিকে ঘুরে শুকনো হেসে বলল, এক মুঠো সুখের আশায় যাকে আমরা সবটুকু দিয়ে ভালোবাসা উজাড় করে দিই, সেই আমাদের শেষ বেলায় এসে কাঁদিয়ে দিয়ে যায়। অভ্র আমাকে সুখ দিতে না পারলেও আমাকে কান্না দিয়েছে, এক সমুদ্র সমান কষ্ট দিয়েছে। সমুদ্র কিন্তু বেশ বিশাল, তাহলে বুঝে দেখো অফ্রের দেয়া কষ্টের পরিমাণটা ঠিক কতটা বিশাল হতে পারে। সেই বিশাল কষ্টের ভয়টাকে জয় করা কি এতটাই সহজ আরিয়ান? আরিয়ানের মন ক্ষুণ্ণ হয়ে গেল। সত্যি অভ্রের করা প্রতারণার শিকার হয়ে মেহবিনের মনটা ভালোবাসা নামক অধ্যায় থেকে নিজেকে ঢেকে রাখার প্রচেষ্টায় আছে। যদিও আরিয়ান জানে আরহামের ভালোবাসায় মেহবিনের মন গলে যাবেই। আরিয়ানের ভাবনার মাঝেই আরহামের মা রুমে ঢোকেন। আরহামের মাকে দেখে মাথা নিচু করে ফেলে মেহবিন। আরহামের মা তা দেখে মুচকি হেসে মেহবিনের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার উপর রাগ করে আছো বুঝি? আরহামের মায়ের কথায় মেহবিন আরহামের মায়ের দিকে অবাক হয়ে তাকায়। আরহামের মা আরেক দফা হেসে বললেন, কালকে যা যা বলেছি তার জন্য আমার উপর রাগ করে থেকো না মা। আমি কালকে অভ্রের কথা শুনে কিছু না বুঝেই তোমাকে বকা দিয়ে বসেছি।
মেহবিন সঙ্গে সঙ্গেই বলল, ইমা, আমি কিছু মনে করিনি। আপনার জায়গায় যে কেউ হলে এমনটি করতো মা, মানে আন্টি। আরহামের মা মেহবিনের ললাটে ধরে বললেন, আমাকে এতদিন মা বলতে না, এখনও বলবে। আরহাম আমার এবং আরহামের বাবার সাথে আলাদাভাবে কথা বলেছে। আরহামের কথা শুনে আমরা বুঝলাম তোমার জায়গায় যে কেউ হলে এমনটি করতো নিজের সন্তানের নিরাপত্তার জন্য। আমিও তো একজন মা, আমিও বুঝি তোমার অবস্থাটা। তাছাড়া অভ্র এবং ইশরা যা করেছে তাতে তোমার কখনোই ওই বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। মেহবিন আরহামের মায়ের কথা শুনে প্রশান্তির হাসি দেয়। মানুষটা কতটা ভালো, বলতে গেলে আরহামের পুরো পরিবারটাই ভালো। আরহামের মা আবারও বললেন, তাছাড়া তোমার গর্ভে যে সন্তান বেড়ে উঠছে সে তো আমাদের বংশেরই সন্তান। অভ্রকে যতই আমরা দূরে ঠেলে দেই না কেন, তার সন্তানকে তো আমরা সবসময় আগলে রাখবো। তুমি এই বাড়ি ছেড়ে আরহামকে ছেড়ে কোথাও যেও না মা। আরহামও বাচ্চাটাকে অনেক ভালোবেসে ফেলেছে। তুমিও তো জানো আমার ছেলেটা তোমাকে কতটা ভালোবাসে। মেহবিন এবার খানিকটা অস্বস্তিতে পড়ে যায়। তার অস্বস্তি দূর করে আরহাম প্রবেশ করে এবং বলে, মেহবিন তুমি এখানে? এখনো নাস্তাটা ফিনিশ করনি? কি করছো এখনো? তাড়াতাড়ি করে নাও। মেহবিন নাস্তা করে নিয়ে আরহামের সাথে বেরিয়ে যায়। দুজনকে একসাথে যেতে দেখে আরহামের মা মুচকি হেসে আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, দুজনকে বড্ড মানিয়েছি তাই না? আরিয়ান বলল, তার বলতে মা? আরিয়ানের মা বলল, আমি ভাবছি বাচ্চাটা পৃথিবীতে চলে আসলেই মেহবিন এবং আরহামের বিয়েটা দিয়ে দিব। মেহবিনকে একেবারে সত্যিকারের বউ করে নিয়ে আসবো আমার বাড়িতে। আরিয়ান তার মায়ের কথা শুনে খুশি হয়ে মাকে জড়িয়ে ধরে বলল, সত্যি মা, তাহলে তো অনেকগুলো ভালো হবে। ইউ আর সো বেস্ট মা। আরহামের মা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, মেহবিন মেয়েটা অনেক ভালো। মেয়েটা নিজের জীবনে কম কষ্ট সহ্য করেনি। আমি জানি মেয়েটার কষ্টটাকে দূর করে সুখের পথ একমাত্র আরহামই দেখাতে পারবে। আমাদের দেশে এমন অনেক মেহবিন আছে যারা দিনের পর দিন কষ্ট সহ্য করে যাচ্ছে, কিন্তু আমাদের দেশে আরহামের মতো মানুষের বড্ড অভাব, যারা মেহবিনের মতো মেয়েদের আগলে রাখবে, জীবনে নতুনভাবে পথ চলতে শিখাবে, নিয়ে যাবে সুখের রাজ্যে। ডক্টরের কেবিনে বসে আছে আরহাম। কিছুক্ষণ আগেই ডক্টর মেহবিনকে চেক আপ করেছে। মেহবিন এখনও চেক আপ রুমে। ডক্টর খানিকটা মুখ কালো করে বসে আছে। ডক্টরকে এভাবে দেখে আরহামের দুশ্চিন্তা শুরু হয়ে যায়। ডক্টর কিছুক্ষণ পরে বললেন, মেহবিনকে আমি দেখলাম, কিন্তু একটা খারাপ খবর আছে। ডক্টরের কথা শুনে আরহাম কিছুটা ভয় পেয়ে যায়। সে ভয়ার্ত গলায় বলল, কি খারাপ খবর ডক্টর? আরহামের কথায় ডক্টরের চোখে মুখে আবারও ঘোর অন্ধকার এসে হানা দিল, যেন ডক্টর আপাতত আরহামকে সেই খারাপ খবরটি বলতে ইচ্ছুক নয়। ডক্টরের এমন আচরণে আরহামের দুশ্চিন্তাকে দ্বিগুণভাবে বাড়িয়ে তুলছে সময়ের সাথে সাথে। আরহাম ঠোঁট ভিজিয়ে চিন্তিত হয়ে বলল, ডক্টর প্লিজ বলুন না কি খারাপ খবর? ডক্টর কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি মেহবিনের চেক আপ করে যা বুঝেছি তা হলো বেবি আপাতত মেহবিনের গর্ভে খুব একটা ভালো পজিশন অবস্থান করছে না, যা ঝুঁকি বাড়িয়ে তুলছে মা এবং বেবি দুজনেরই। আমার যতটুকু মনে হয় ডেলিভারির সময় মেহবিনের লাইফের রিস্ক অনেক থাকবে। বেবির পজিশনটাও ভালো না। ডক্টরের কথা শুনে আরহামের ভয়ে কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে। মেহবিন এবং বেবির দুজনই অনিরাপত্তায় রয়েছে, দুজনে বেশ জীবনের ঝুঁকি রয়েছে। কথাটা ভাবলেই আরহামের মনে খারাপ ভাবনা এসে ঝেঁকে বসে। বেবি কিংবা মেহবিনের কিছু হয়ে গেলে সে কি করবে তখন? আরহামের ভাবনার মাঝেই ডক্টর আবারও বললেন, মিস্টার আরহাম, খুব দুঃখের সাথে আপনাকে বলতে হচ্ছে যে এই অবস্থার জন্য মেহবিনের মানসিক অবস্থা দায়ী। মেহবিন কোনো একটা বিষয় নিয়ে ভেতরে ভেতরে গুমড়ে মরত, যার ইফেক্ট বাচ্চার ওপরে পড়েছে। আপনি বুঝতে পারছেন তো মিস্টার আরহাম? আরহাম মাথা নাড়ায়। প্রেগনেন্ট অবস্থায় মেহবিন যে খুবই মানসিক অশান্তির মধ্যে দিয়ে গিয়েছে এবং এখনও যাচ্ছে তা খুব ভালো করে বুঝতে পারছে আরহাম। আরহাম খবরটি শুনে এক প্রকার ছন্নছাড়া হয়ে যায়। বুক ফেটে কান্না আসে তার। বেবি এবং মেহবিন এখন তার জীবনের সবথেকে বড় অংশে পরিণত হয়ে গিয়েছে। তাদের কিছু হলে আরহাম কি করে থাকবে? ডক্টর আরহামের অবস্থা বুঝতে পেরে খানিকটা নরম স্বরে বললেন, মিস্টার আরহাম, আপনি বেশি চিন্তিত হয়ে পড়বেন না। আপনি যদি এ সময় শক্ত না থাকেন তাহলে তো আরও সমস্যা হবে।
আপনি যতটা সম্ভব চেষ্টা করবেন যেন মেহবিন হাসি খুশি থাকার চেষ্টা করে। সবথেকে বড় কথা, মেহবিন এখন রিস্ক জোনে আছে, তাই মেহবিনকে অনেকটা নিরাপদভাবে চলাফেরা করতে হবে, না হলে একটু 19-20 হলেই সব শেষ। আপনি শুনতে পাচ্ছেন তো মিস্টার হাসান তালুকদার? আরহাম মাথা নিচু করেছিল। ডক্টরের কথা শুনে সে সঙ্গে সঙ্গে মাথা উঁচু করে নিজেকে শক্ত করে বলল, জি আচ্ছা ডক্টর, আমি মেহবিনের আগের থেকেও বেশি খেয়াল রাখবো। কোনো প্রকার দুঃখকে ছুতে দিব না আমার মেহবিনকে। ডক্টর মুচকি হেসে বললেন। দ্যাটস গুড। আরহাম বেরিয়ে যায় ডক্টরের চেম্বার থেকে। মেহবিন বাহিরে অপেক্ষা করছিল। আরহামকে বেরোতে দেখে সে উঠতে চাইলে তৎক্ষণাৎ মেহবিনকে বাধা দিয়ে আরহাম মেহবিনের হাত ধরে আস্তে করে ওঠায়। মেহবিনও আস্তে করে উঠে যায়। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে বলে, এখন থেকে সবার হেল্প নিয়ে উঠবে, একা একদম চলাফেরা করবে না। এই সময়টাই একটু সাবধানে থাকতে হবে। আরহামের মুখ শুকনো দেখে মেহবিন আরহামকে প্রশ্ন ছুড়ে বলে, কিন্তু আপনি এইভাবে শুকনো মুখে কথা বলছেন কেন? ডক্টর কি আপনাকে কিছু বলেছে? মেহবিনকে ডক্টরের বলা কথাগুলো কিছুতেই বলা যাবে না, না হলে মেহবিনের মনে ভয় ঢুকে বসবে, যা মেহবিনের শরীরের জন্য একদমই ঠিক হবে না। আরহাম কথা ঘুরিয়ে বলল, তেমন কিছু না, সব কিছুই ঠিক আছে। শুধুমাত্র এই কয়েকটা মাস তোমাকে শুধু সাবধানে থাকতে হবে, দ্যাটস ইট। মেহবিন চিন্তিত হয় আরহামের কথায়। আরহাম কিছু একটা ভেবে বলে, চলো আমরা বরং আজ শপিংয়ে যাই, কেমন? হঠাৎ শপিংয়ে কেন? বেবি তো আর মাত্র কয়েকটা মাস পরেই চলে আসবে, এখন থেকেই তো জামা কাপড় কিনতে হবে, তাই না? কিন্তু আপনি তো কিনেছেন। কিন্তু তুমি তো বেবির আম্মু, আজ বরং তুমি পছন্দ করে কিনে নাও, কেমন হবে? মেহবিন সায় দিয়ে বলল। ভালোই হবে, চলুন তাহলে। আরহাম মেহবিনের মনটাকে ভালো করার জন্য মেহবিনকে শপিংয়ে নিয়ে যায়। বেবির জন্য জামা কাপড় কিনতে কিনতে মেহবিনের মনটাও উৎফুল্লে ভরপুর হয়ে উঠবে। মেহবিন ভাবলো তার ভার্সিটিতে ছোট্ট একটা টেস্ট এক্সাম আছে, তাও 12টার দিকে। এখন কেবল 10টা বাজে, এখন শপিংয়ে যাওয়াই যায়। আরহাম এবং মেহবিন গাড়ি করে শপিং মলের দিকে গেল। অব্র মেহবিনের সাথে দেখা করবে আজ। মেহবিনকে সব সত্যি কথা বলে দিবে সে নিশ্চিত পুরো সত্যিটা জানার পরে তার মেহু নিশ্চয় তার সাথে রাগ করে থাকতে পারবে না, ঠিক তার মেহু তার কাছে ফিরে আসবে। কথাটি ভেবে অব্র মৃদু হেসে বেরিয়ে যায়। ছেলেকে এভাবে হাসি খুশিভাবে বেরিয়ে যেতে দেখে চিন্তায় পড়ে যায় ইশরা। তার ছেলের মাথায় নিশ্চয় কিছু চলছে। আরহাম মেহবিনকে নিয়ে শপিং মলে ঢুকে বিভিন্ন বাচ্চাদের স্টোরে নিয়ে গিয়ে অনেক শপিং করে। মেহবিনও খুব আনন্দের সাথে শপিং করতে থাকে। শপিং ব্যাগ দিয়ে আরহাম নিজের হাত ভরপুর করে ফেলেছে। আরহামকে দেখে মেহবিন মুস্কি হাসে। লোকটা কতটা খুশি মনে শপিং করছে, যেমনটা মানুষ নিজের সন্তানের জন্য করে। সত্যি লোকটাকে দেখে আমি প্রতিবারই মুগ্ধ হচ্ছি। আরহাম শপিং ব্যাগ হাতে নিয়ে এগোতে এগোতে খেয়াল করে মেহবিন হাঁটছে না, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে আনমনে মুস্কি হাসছে। আরহাম মেহবিনের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমাকে নিয়ে ভাবার অনেক সময় পাবে, এখন আপাতত চলো। আরহামের কথা শুনে মেহবিনের ফর্সা গালগুলো টকটকে লাল হয়ে গেল লজ্জায়। লোকটা কি করে জানলো আমি তার কথা ভাবছিলাম? আরহাম স্মিথ হাসল। মেহবিন লজ্জা পেলে কতটা মোহনীয় সুন্দরী হয়ে ওঠে, যার মায়ায় আরহাম বারবার পড়ে যায়। মেহবিন দ্রুত গতিতে হাঁটা শুরু করে দেয়। আরহাম মেহবিনকে নিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। রেস্টুরেন্টে নিয়ে আসায় মেহবিন অবাক হয়ে আরহামের দিকে তাকাতেই আরহাম মুস্কি হেসে বলল, আজকে তোমার পছন্দের লাচ্ছি খেলে কেমন হয়? প্রতিদিন তো দুধ খেতে খেতে তুমি বোর হয়ে যাচ্ছ, আজ না হয় অন্য কিছু ট্রাই করা যাক, কি বলো? মেহবিন আরহামের কথা শুনে খুশি হয়ে যায়। লাচ্ছি সে অনেক পছন্দ করে, কিন্তু আরহাম কি করে জানলো সে লাচ্ছি পছন্দ করে? ভালোবাসার মানুষটার পছন্দ সম্পর্ক একটু একটু ধারণা আছে আমার, ম্যাম, বুঝলেন? আরহামের কথা শুনে মেহবিন মাথা নাড়িয়ে হাসে, যার মানে হ্যাঁ, সে খুব ভালো করেই বুঝেছে। আরহাম মেহবিনকে নিয়ে গাড়ি করে বাড়ি নিয়ে যেতে চাইলে তাতে বাদশা দে মেহবিন। জানায় আজকে জরুরি টেস্ট এক্সাম আছে ভার্সিটিতে, সেই পরীক্ষাটা দিতেই হবে। আরহামের মনে আজ সকাল থেকেই কেমন কু ডাকছে, তাই আরহাম মেহবিনকে ভার্সিটিতে যেতে না দিতে চাইলেও বাধ্য হয়ে নিয়ে যায়, কেননা এক্সামটা অনেক জরুরি।
আরহাম ঠিক করেছে ভার্সিটির বাইরেই দাঁড়িয়ে থাকবে যতক্ষণ মেহবিন এক্সাম দিবে, কিন্তু হুট করেই আরহামের জরুরি মিটিং চলে আসে। কিন্তু আরহাম যেতে চায় না। মেহবিন বোঝায়, আপনার মিটিং শেষ হতে হতে এই দিকে আমার পরীক্ষা শেষ হবে। আপনি মিটিংটা শেষ করে আমাকে নিয়ে যাবেন। পরীক্ষা দিয়ে আমি ভার্সিটিতেই থাকবো। আরহাম কিছুটা চিন্তিত হয়ে বলল, আমি না আসা পর্যন্ত হল থেকে একদম বেরোবে না, ওকে? মেহবিন মাথা নাড়িয়ে বলে। আপনি একদম নিশ্চিন্ত থাকুন আরহাম সাহেব, আমি বেরোচ্ছি না। আরহাম কথাটা শুনে কিছুটা ভরসা পেলেও কেমন একটা অস্থিরতা কাজ করছে। না যেতে চাইলেও চলে যায়। এমনিতেই মনটা কেমন খসখস করছে মেহবিনকে এভাবে একা রেখে যাওয়ার জন্য। মেহবিন এক্সামের হলে ঢুকে দেখে অভ্র দাঁড়িয়ে আছে। অভ্রকে দেখে মেহবিন এক প্রকার পাশ কাটিয়ে চলে যেতে নিলে অভ্র তাতে বাছা দেয় আর বলে, তোর সাথে কিছু কথা আছে, যা আজ তোকে শুনতেই হবে। আমার কোনো কথা নেই আপনার সাথে, আমার পরীক্ষা আছে। ও, তাহলে পরীক্ষার পরে বলবো। তুই নিশ্চিন্তে গিয়ে পরীক্ষা দে, আমি এখানে দাঁড়িয়ে আছি। মেহবিনের এবার রাগ হয়। সে ক্ষিপ্ত গলায় বলল, আপনি এত বেহায়া কেন মিস্টার অভ্র আহমেদ? এতগুলো থাপ্পড় খেয়েও কি শিক্ষা হয়নি আপনার? ও ভালোবাসলে একটু বেহায়া হতে হয়, বুঝলি? চোখ টিপ দিয়ে অভ্র কথাটি বলল। মেহবিনের ইচ্ছে হলো কিছু কড়া কথা শুনিয়ে দিতে অভ্রকে, কিন্তু সে তা করল না। এক্সাম শুরু হয়ে যাবে একটু পর। মেহবিন হলে ঢুকে যায়। মেহবিনের এক্সাম ভালো করে শেষ হলো। সবাই নিজেদের মতো চলে গেল। মেহবিন হলে বসে আরহামের জন্য অপেক্ষা করছে। তখনই কেউ তার মুখ চেপে ধরে। অভ্র আহমেদ এখন নিজের প্রাক্তনের জন্য বাইরে দাঁড়িয়ে আছে, যাকে একসময় শুধুমাত্র ব্যবহারের বস্তু মনে করে শুধু ছুঁড়ে ফেলে দিয়েছিল। অভ্র প্রায় 2 ঘন্টা যাবৎ বাহিরে দাঁড়িয়েছিল। মায়েরা তাচ্ছিল্যের সুরে কথাগুলো শুনে পিছনে তাকিয়ে দেখলো মায়েরা দাঁড়িয়ে আছে। আজ মায়েরারও পরীক্ষা ছিল, তাই সে ভার্সিটিতে না চাইতেও আসে। এসে দেখে মেহবিনের কেন্দ্রের বাহিরে অভ্র দাঁড়িয়ে আছে। অভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়েরার বুঝতে বাকি রইল না অভ্র মেহবিনের জন্যই দাঁড়িয়ে আছে। অভ্র মায়েরাকে গুরুত্ব না দিয়ে দাঁড়িয়েই রইল। মায়েরা আশাহত হলো। অভ্রের সামনে দাঁড়িয়ে ভারাক্রান্ত হয়ে বলল, অভ্র, তুমি এমন করছো কেন? আমি তো তোমার স্ত্রী। অভ্র, আমাকে এইভাবে অ্যাভয়েড করছো কেন? তাও কিনা সেই মেহফিলের জন্য, যাকে একসময় তুমি শুধু নিজের ব্যবহারের বস্তু মনে করতে। অভ্র মায়ের বাহু শক্ত করে চেপে ধরে বলল, হ্যাঁ করতাম তো, আমিও মানুষ, আমার দ্বারাও ভুল হয়েছিল। ভুল বললে ভুল হবে। আমি বিরাট বড় অন্যায় করেছিলাম মেহবিনের সাথে। আমার চোখে তখন অন্যায়ের রঙিন চশমা ছিল, তাই দেখতে পাইনি আমি আমার মেহুর আর্তনাদ। কিন্তু আমি এখন আমার ভুল ঠিক করে নিব। আজও তুমি ভুল করছো অভ্র। আমার আর্তনাদও আজ তুমি দেখতে পারছো না অভ্র, যার ফলাফল ভবিষ্যতে অনেক খারাপ হবে অভ্র। মায়েরা কথাটি বলে ছুটে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। অভ্র সেদিকে পাত্তা দিল না। অভ্রের এখন ভাবনা শুধু মেহবিনকে ঘিরেই। অনেকক্ষণ হলো সবাই বেরিয়ে গেল, অথচ মেহবিন বেরোচ্ছে না কেন? হলে মেহবিনের মুখ কেউ পিছন থেকে চেপে ধরে। মেহবিন মুচড়ামুচড়ি শুরু করলো। পিছনে থাকা ব্যক্তিটি মেহবিনের নাকের কাছে কিছু একটা স্প্রে করে, যার ফলে মেহবিনের শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে থাকে। শরীরটা কেমন করে যেন দুর্বল হয়ে যেতে থাকে। মেহবিনের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে থাকে। শুধুমাত্র অজ্ঞান হয়ে যাওয়ার আগে সে দেখতে পায় আশিক কুৎসিত হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। মেহবিন ডলের নিচে পড়ে যায়। আশিক আরেক দফা হেসে তার লোকদের ইশারা করে মেহবিনকে পিছনের দিক দিয়ে গাড়িতে করে তুলে নিয়ে যায়। তাহসান ও রুষা মিটিংয়ের মাঝে বারবার খেয়াল করছে আরহামের আজকে মিটিংয়ের মাঝে তেমন একটা খেয়াল নেই। সে শুধু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। আরহামের কাণ্ডে তাহসান ও রুষা কিছুটা অবাক হয়ে যায়। আরহামের মনটা সকাল থেকে খসখস করছে। মনে হচ্ছে কিছু একটা হবে, যা ভালো হবে না। আরহামের ইচ্ছে করছে এখনই মেহবিনের কাছে ছুটে চলে যেতে। তাহসান আরহামের কাছে গিয়ে বলল, আরহাম, তুই ঠিক আছিস তো? মানে তোকে অনেক অস্থির দেখাচ্ছে। আরহাম তাহসানের প্রশ্নের জবাবে শুকনো মুখে বলল, সকাল থেকে আমার মনটা বারবার কেমন যেন কুগাইছে। মনে হচ্ছে কিচ্ছু ভালো হবে না। আমিও জানি না কেন হচ্ছে। আমার মাথাটা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। শুধু মনে হচ্ছে মেহবিন ঠিক নেই। আরহামের কথায় রুষা এগিয়ে এসে ঠান্ডা গলায় বলল,
আপনি শুধু শুধু চিন্তা করছেন স্যার। আসলে আপনি আপনার ওয়াইফকে একটু বেশি ভালোবাসেন, তাই আপনার এত চিন্তা। রুষা এখন তাহসানের সাহায্যে কিছুটা নর্মাল হয়েছে। তাহসানও রুষার কথায় সায় দিয়ে বলল, আমারও তাই মনে হয় আরহাম, তুই বরং ভাবিকে একটা ফোন করে নে। আরহাম ভাবলো মেহবিনের তো এখন পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এখন তো ফোন করলে মেহবিন রিসিভ করতেই পারে। আরহাম মেহবিনের নাম্বারে ফোন দিল, কিন্তু মেহবিনের নাম্বার বন্ধ। আরহাম থমকালো। মেহবিন আর যাই হোক কখনো তো নিজের নাম্বার বন্ধ রাখে না। আরহামের মনে খারাপ চিন্তা এসে ভর করলো, মেহবিনের কোনো বিপদ হলো না তো। কথাটি মাথায় আসতেই আরহাম দ্রুত মিটিং ছেড়ে দিয়ে বেরিয়ে ভার্সিটির উদ্দেশ্যে চলে গেল। মায়রার বাবা ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন। তখনই মায়রা বাড়িতে প্রবেশ করে, ছুটে নিজের রুমে চলে যায়। মেয়েকে এভাবে কাঁদতে কাঁদতে রুমে চলে যেতে দেখে মায়রার বাবা মেয়ের পিছনে পিছনে রুমে যায়। রুমে ঢুকেই সে দেখতে পায় তার আদরের মেয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসে কাঁদছে। আদরের মেয়ের কান্না যেন মায়রার বাবার কলিজা ভেদ করে বুকে গিয়ে তীরের মতো বিচ্ছে। মায়রার বাবা মেয়ের পাশে বসতেই মায়রা তার বাবাকে জড়িয়ে ধরে ভেজা গলায় বলল, বাবা, ও বাবা, দেখো না আজ অভ্র আমাকে ভালোবাসে না, ও শুধু মেহবিনকে ভালোবাসে। আমি নাকি ওর জন্য ভুল। ও এই কিভাবে বলতে পারলো বাবা, বলো না। আমি যে সত্যিই পারছি না বাবা। মায়রার বাবা নিজের মেয়ের মাথায় হাত বুলে আদরে কণ্ঠে বললেন, ডোন্ট ক্রাই মাই প্রিন্সেস, জাস্ট স্টপ ইট। তোমার বাবা আছে না, সে সব কিছু ঠিক করে দিবে, শুধু একটু অপেক্ষা করো। তোমার পথের কাঁটাকে সে একেবারে উপরে ফেলে দেওয়ার ব্যবস্থা করছে। মায়রার বাবার এই কথাটি গিয়ে মায়রার কানে লাগে। মায়রা তার বাবার দিকে অবাক পানে তাকিয়ে বলল, কি বললে বাবা? কি ব্যবস্থা করেছো তুমি? মায়রার বাবা কথাটি ঘুরিয়ে বললেন, তেমন কিছু না, তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। মায়রার বাবা বেরিয়ে যান দ্রুত মায়রার ঘর থেকে। মেহবিন এখনও বেরোচ্ছে না দেখে অভ্র দাঁড়িয়ে থাকতে পারল না। সে ঠিক করেছে যে সে এখনই মেহবিনের হলে যাবে। অভ্র আর না দাঁড়িয়ে হলের ভিতরে ঢুকে গেল। হলে ঢুকে সে দেখতে পেল মেহবিনের বই খাতা পড়ে আছে, কিন্তু মেহবিন কোথাও নেই। অভ্র জুড়ে চিৎকার করে ভার্সিটির সব টিচারকে এবং সব কর্মচারীকে ডেকে ওঠে। এইসব কি? মেহবিন কোথায়? কেউ আমাকে বলবে? অভ্রের কথা শুনে কেউ কিছু বলতে পারল না। তাদের ধারণা মতে মেহবিন তো হলেই ছিল, কিন্তু কোথায় গেল? ততক্ষণে আরহামও চলে আসে। মেহবিনের বই খাতা পড়ে থাকতে দেখে সে স্তব্ধ হয়ে যায়। মেঝেতে কোনো কিছু হিসড়ে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন পাওয়ায় আরহামের বুঝতে বাকি রইল না মেহবিনকে কেউ অপহরণ করেছে। আরহাম যা ভয় পেয়েছিল সেটাই হলো, মেহবিন বিপদে আছে। আরহামের হাত পা থরথর করে কাঁপতে থাকে। আরহাম চিৎকার করে মেহবিন বলে ডেকে ওঠে। আরহামের চিৎকারে পুরো ভার্সিটির হল যেন কেঁপে ওঠে। মেহবিন চোখ খুলতে সে নিজের হাত পা বাঁধা অবস্থায় পায়। মেহবিনকে কেউ অন্ধকার রুমের মাঝে আটকে রেখেছে। মেহবিনের অনেক কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে, সব কিছু মনে হচ্ছে এখনই মুখটা না খুলে দিলে মেহবিন মরেই যাবে। মেহবিন কোনো রকমে বসে মুখ খুলতে নিলে ব্যর্থ হয়। তখনই সে শুনতে পায় আশিকের কণ্ঠস্বর। আশিক বাহিরে দাঁড়িয়েই বলল, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনার কথা মতো সব হয়ে যাবে, শুধুমাত্র টাকাটা। ফোনের অপাশ থেকে মায়রার বাবা রুকসাহেদ গম্ভীর সুরে বললেন, সব হয়ে যাবে, তুমি শুধু তোমার কাজটি করো ভালো মতো। আশিক ফোনটা কেটে দিয়ে মেহবিনকে যে রুমে বন্ধ করে রেখেছে সেই রুমে যায়। আশিককে দেখে ভয়ে মেহবিনের গলা শুকিয়ে যায়। আশিক শয়তানি হাসি দিয়ে মেহবিনের পাশে বসে। তার হাত দিয়ে মেহবিনকে ছুঁতে চাইলে মেহবিন দূরে চলে আসে। তা দেখে আশিক আরেক দফা বিদঘুটে হেসে আশিক বলে, বাহ মেহরানি বাহ, আমি চলেই দোষ, আর অব্রের সাথে শুয়ে যে পেট বাঁধাই করে ফেললি তার বেলায় কিছু না, তাই না? আমার সাথে সেদিন রাত কাটালে কি এমন হতো? আশিক নামক ঘৃণিত লোকের কাছে মেহবিন এমন কুৎসিত বাণী শুনে ঘৃণায় মুখ ছিটকায়। আশিক এবার রাগ দেখিয়ে মেহবিনের মুখ শক্ত করে চেপে ধরে বলল, সেদিন তো খুব আমাকে অভ্রকে দিয়ে মার খাইয়েছিলে, আজ দেখ ভাগ্যের পরিহাসে সে আমাকেই তোর বাচ্চা নষ্ট করার জন্য কাজের দায়িত্ব এসে পড়ল। তাও এই দায়িত্ব কে দিয়েছে জানিস? তোর প্রাক্তনের শ্বশুরমশাই। মেয়ের দুঃখ তিনি আর দেখতে পারছেন না, তাই তো তার মেয়ের পথের কাটা বাচ্চাটাকে নষ্ট করার দায়িত্ব আমাকে দিয়েছে। যদিও এসব কাজ আমি আমার নিজের লোকদের দিয়ে করাই, কিন্তু তোরটা আমি নিজেই করব। আশিকের কথা শুনে মেহবিন থরথর করে কাঁপতে থাকলো। তার বাচ্চাকে মেরে ফেলার জন্য মায়রার বাবা আশিককে ভাড়া করেছে। সে কি করবে এখন? কি করে বাঁচাবে তার কলেজের টুকরো তার সন্তানকে?
আরহামকে নিয়ে আরিয়ান পুলিশ স্টেশনে এসেছে। পুলিশ সাফ সাফ জানিয়ে দিয়েছে 24 ঘন্টার আগে তারা কোনো জিডি নিতে পারবে না। আরহামের মেজাজ বিগড়ে যায়। মেহবিনের যদি 24 ঘন্টার মাঝে কিছু হয়ে যায় তখন? আরহাম গর্জন দিয়ে বলল, 24 ঘন্টা মানে? আমার মেহুর যদি কিছু হয়ে যায় তখন কি হবে? তখন আমরা কি করব? পুলিশ অফিসার এবার উঠে দাঁড়িয়ে গলায় দৃঢ়তা নিয়ে বলল, দেখুন এটা পুলিশ স্টেশন, এখানে একদম চিৎকার চেঁচামেচি করবেন না। ওকে, ভালোই ভালোই কথা শুনবেন না আপনারা। এবার আপনারা দেখবেন এই আরহাম হাসান তালুকদারের পাওয়ার। আরহাম এবার কাউকে ফোন করে কিছু বলে, সঙ্গে সঙ্গে অফিসারের ফোন বেজে ওঠে। সে রিসিভ করে দেখে ওসির ফোন। তিনি জানিয়েছেন আরহাম হাসান তালুকদারের কেসটা 2-3 ঘন্টার মধ্যেই সমাধান করে দিতে। উপর মহল থেকে অনেক প্রেশার আসছে। পুলিশ অফিসার ফোনটা কেটে দিয়ে নিচু সুরে বললেন, আপনারা একটু অপেক্ষা করুন মিস্টার হাসান, আমরা এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। কথাটি বলেই পুলিশ অফিসার তার ফোর্সকে ডেকে পাঠায়। আরহাম শুধু পায়চারি করছে, কখন সে তার মেহুর কাছে পৌঁছাবে সেই সময়ের অপেক্ষায় আছে। বুকটা ধরফর করছে, যদি তার প্রেয়সীর কিছু হয়ে যায় তখন? আরিয়ান তার ভাইকে সামলানোর চেষ্টা করে, কিন্তু আরহাম কিছুতেই স্থির হয়ে থাকতে পারছে না। আরিয়ান বলল, ভাই তুই একটু শান্ত হ। আরিয়ানের কথায় আরহাম অসহায় ভঙ্গিতে বলল, কিভাবে থাকবো? এমনিতেই মেহবিনের যা অবস্থা, তাতে মেহবিন এবং বাচ্চার দুজনেরই জীবনের ঝুঁকি রয়েছে। তার মধ্যে কেউ মেহবিনকে অপহরণ করেছে। মেহবিন কী অবস্থায় আছে সেটাও জানি না। আমার মেহবিনের যদি কিছু হয়ে যায় তখন কি হবে আরিয়ান? আরিয়ানও বুঝতে পারছে না সামনে কি হবে। এদিকে অব্র ভার্সিটি থেকে বেরিয়েই মায়রার বাসায় চলে যায়। সে যতটুকু জানে এই কাজ মায়রা ছাড়া আর কেউ করতে পারবে না। সে ভেবে নিয়েছে সে আজ মায়রাকে ছাড়বে না। তার মেহুর গায়ে একটু আঁচ লাগলে সে মায়রাকে শেষ করে ফেলবে। অব্র মায়রার বাড়িতে গিয়ে গর্জে ওঠে মায়রার নাম ধরে ডাকে। অব্রের চিৎকারে মায়রা তার রুম থেকে বেরিয়ে আসে। এদিকে আশিক তার শার্টটা গা থেকে খুলে মেহবিনের দিকে এক পা করে এগোচ্ছে। মেহবিনের মুখ বাঁধা থাকায় মেহবিন চাইলেও চিৎকার করতে পারছে না। গলাটা শুকিয়ে আসছে, তার গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে। যদি এই মানুষরূপী আশিকের থেকে নিজেকে এবং তার সন্তানকে বাঁচানো যায়, কিন্তু আদৌ কি শেষ রক্ষা হবে? তার আর্তনাদ কি আদৌ দেয়াল ভেদ করে বাইরে পৌঁছাবে, নাকি মেহবিনের আর্তনাদ শুধু 4 দেয়ালের মাঝেই সীমাবদ্ধ থাকবে? আশিক মেহবিনের কাছে এসে বলল, আজ কি করে বাঁচবে তুমি মেহরানি? আজকে তো তোমাকে আমার স্বীকার করতেই হবে। মেহবিনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। আশিক মেহবিনের মুখের বাঁধন খুলে দিতেই মেহবিন আরহাম বলে চেঁচিয়ে ওঠে। আশিক সঙ্গে সঙ্গে মেহবিনের মুখ চেপে ধরে বলে, এত চিৎকার করছিস কেন তুই? আরহামটা আবার কে? নতুন নাকি? সবার কাছে যেতে পারিস অথচ আমার কাছে আসলে শুধু ছটফট করিস কেন রে? আশিকের এসব নোংরা কথা শুনে মেহবিনের ইচ্ছে করছে মরে যেতে। আশিক এবার মেহবিনের আরেকটু কাছে সে মেহবিনের গালজোড়া শক্ত করে চেপে ধরে বলল, ডার্লিং আমাকে একদম ডিস্টার্ব করো না তো, না হলে তোমার বাচ্চাটাকে তো মেরে ফেলবই, তার সাথে তোমাকেও আমি মেরে মাঠে চাপা দিয়ে চলে যাব, কেউ কিছুটি জানতে পারবে না। আশিক কথাটি বলেই ধারালো ছুরি বের করে। মেহবিন ভয়ে চুপ হয়ে যায়। এখন বেশি কথা বলা যাবে না। মেহবিন কিছুতেই তার বাচ্চার ক্ষতি হতে দিতে পারে না। মেহবিন কিছু একটা ভেবে জোরে জোরে কান্না শুরু করে দিয়ে বলল, আশিক আমার হাতটা প্লিজ খুলে দাও। দেখো তুমি তো দরজা আটকে রেখেছো, আমি তো পালিয়ে যেতে পারবো না। আমার হাতটা অনেকক্ষণ বেঁধে থাকার কারণে প্রচণ্ড ব্যথা করছে, প্লিজ খুলে দাও। মেহবিন অনুরোধের সুরে কথাটি বলল। আশিক ভাবলো সত্যি তো, মেহবিন কি করে পালাবে? তার মতো সুঠমদেহী ছেলের সাথে হস্তাহস্তি করার শক্তিটুকু মেহবিনের আপাতত নেই, তাই হাতের বাঁধন খুললেও তেমন সমস্যা হবে না। আশিক মেহবিনের হাতজোড়া খুলে দিল। তারপর মেহবিনের দিকে ঝাঁপিয়ে পড়তে নিলে মেহবিন তার হিজাবে আটকে থাকা ছোট্ট সেফটি পিন হাতে নিয়ে আশিকের ডান চোখের মনির মাঝ বরাবর ঢুকিয়ে দেয়। আশিক ব্যথায় চিৎকার করে মেহবিনের থেকে সিটকে দূরে সরে দাঁড়ায়। মেহবিন কোনো রকমে উঠে দাঁড়িয়ে দরজা খুলে ফেলে। আশিকের চোখ থেকে অনবরত রক্ত ঝরছে, তবু আশিক ঘোলা ঘোলা দেখছে। আশিক হাতের কাছে চাকুটা মেহবিনের পায়ের দিকে সরে ফেলতে নিলে মেহবিন দ্রুত দরজা খুলে বেরিয়ে আসে। আশিক চোখে দেখতে না পেলেও চিৎকার করে তার লোকদের আদেশ করে যেন মেহবিনকে আটকায়। মেহবিন এক কোনায় গিয়ে লুকিয়ে পড়ে। আশিকের লোকগুলো চারদিকে মেহবিনকে খুঁজতে শুরু করে দেয়। মেহবিন ভয়ে ভয়ে কর্নারে লুকিয়ে আছে, মনে মনে মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করছে,
কেননা এই বিপদের মুহূর্তে একমাত্র মহান আল্লাহ তাআলাই তাকে এবং তার বিপদ থেকে বাঁচাতে পারে। মেহবিন মনে মনে খুব করে চাইছে আল্লাহ তাআলা যেন আরহামকে মেহবিন এবং তার সন্তানকে বাঁচাতে পাঠায়। মেহবিন আস্তে করে বিড়বিড় সুরে বলল, আরহাম সাহেব, কোথায় আপনি? আপনাকে যে আমার এখন খুব দরকার। প্লিজ আসুন আরহাম সাহেব, আমি আর পারছি না। আরহাম কিছুতেই স্থির হয়ে বসতে পারছে না। তার পরিচিত আছে উপরের মহলের সাথে, সে তাদের উপর বারবার প্রেসার দিচ্ছে যেন তার মেহবিনের একটা খবর পাওয়া যায়। আরহামের বুক ফেটে কান্না আসছে। তার মেহবিনের যদি কিছু হয়ে যায় তখন কি হবে? আরহামের মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, কে বা কারা মেহবিনকে অপহরণ করিয়েছে। তাদের পেলে সে কিছুতেই তাদের ছাড়বে না। আরহাম নিস্তেজ হয়ে যাচ্ছে এক প্রকার, ধরা গলায় বলল, প্রেয়সী, তোমাকে দেখতে না পাওয়ার দহন যে আমার কলিজাটাকে পুড়িয়ে দিচ্ছে। তুমি কি শুনতে পারছো? তুমি কি আদৌ বুঝতে পারো তোমার আরহাম সাহেব যে বড্ড ভালোবাসে তোমাকে? কোথায় তুমি? আমি কোথায় খুঁজবো তোমায়? আরিয়ানেরও কষ্ট হচ্ছে। ভাইয়ের এই অবস্থা, তার মধ্যে মেহবিনকে পাওয়া যাচ্ছে না। তার ভেতরটাও জ্বলে যাচ্ছে। কিছুক্ষণের মাঝে পুলিশ অফিসার হাতে একটা ফাইল নিয়ে এসে আরহামকে উদ্দেশ্য করে বলল, মিস্টার আরহাম হাসান তালুকদার, আমরা মিস মেহবিনের ফোন ট্র্যাক করে তিনি বর্তমানে যেখানে আছেন সেই জায়গাটি জানতে পেরেছি। এমনকি মেহবিনকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়ির নাম্বারটাও সিসিটিভি ক্যামেরা দিয়ে আমরা দেখতে পেরেছি। যদিও যারা মিস মেহবিনকে নিয়ে গিয়েছেন তাদের চেহারা দেখা যায়নি, কেননা তারা মাস্ক পরেছিল। সবথেকে বড় কথা হচ্ছে তারা কাজটি অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে করেছে, যার ফলে আমাদেরকে ক্লু পেতে কিছুটা সহজ হয়েছে। পুলিশ অফিসারের কথা শুনে আরহাম এবং আরিয়ান কিছুটা শান্তি পায়। মেহবিনকে এবার তারা খুঁজে পাবে। আরহাম উত্তেজিত হয়ে বলল, তাহলে আমরা এখনো দাঁড়িয়ে আছি কেন অফিসার? চলুন, আমাদের এখনই যেতে হবে। পুলিশ বলল, ঠিক আছে চলুন। অব্রের চিৎকারে মায়রা ড্রয়িং রুমে চলে আসে। মায়রা বর্তমানে বাসায় একা রয়েছে। তার বাবা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মাও এখন দেশের বাইরে আছে। বাড়িতে এখন শুধু কাজের লোকেরাই আছে। অব্রকে দেখেই মনে হচ্ছে সে এখন যথেষ্ট পরিমাণে রেগে আছে। রাগান্বিত হওয়ার ফলে অব্রের আখিজোড়া লালে টকবক করছে। অব্র এগিয়ে এসেই মায়রার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমার মেহুর অপহরণ হয়েছে জানো নিশ্চিত? এই অপহরণটা তুমি করেছো তাই না? আমি একদম 100% শিওর এই কাজ তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। আমি মেহবিনের অপহরণ করিয়েছি? মানেটা কি অব্র? আমি এইসব কিচ্ছু করিনি। তাছাড়া মেহবিন এখন প্রেগনেন্ট। এই অবস্থায় আমি কেন মেহবিনের ক্ষতি করতে যাব? আমিও তো প্রেগনেন্ট অব্র। আমি এতটাও অমানুষ না যে প্রেগনেন্ট অবস্থায় একজনকে অপহরণ করব। অব্র মায়রাকে থামিয়ে দিয়ে দম ছেড়ে বলল, হয়েছে, যথেষ্ট নাটক করেছো তুমি মায়েরা। মেহবিনকে যে তুমি নিচের পথের কাটা মনে করো তা আমি ভালো করেই জানি। বাট একটা কথা তুমি মাথায় ঠুকে নাও, আমার মেহুর কিছু হলে আমি তোমাকে ছাড়বো না। জাস্ট মাইন্ড ইট। আমার কথাটা তো শোনো অব্র। অব্র শুনল না, সে বেরিয়ে গেল। মায়রা সোফায় বসে পড়ল। মেহবিনকে হঠাৎ কে বা কারা অপহরণ করলো। মায়রা তো এসব ব্যাপারে কিছুই জানে না। মায়রা গভীরভাবে তলিয়ে দেখতে গেলে তার মাথায় শুধু একটা চিন্তা এসেই ভর করে, তা হলো এই কাজটি তার বাবা ছাড়া আর কেউ করতে পারে না। কথাটি ভেবেই মায়রার ভয়ে গলা শুকিয়ে আসে। মায়রার বাবা রুক সাহেবের সময়ের অস্থিরতা শুরু হয়ে গেছে। সে কিছুতেই শান্তিমতো কাজে মন দিতে পারছে না। আশিক তার ফোন ধরছে না। কি হলোটা কি আশিকের? মায়রার বাবা আশিকের নাম্বারে আবারও ফোন করে, কিন্তু নাম্বারটা বরাবরের মতো বন্ধ। আশিক কাজটা ঠিকমতো করতে পেরেছে তো, নাকি কোনো গন্ডগোল করে ফেলেছে? রুক সাহেবের মাথায় কাজ করছে না। মেহবিন কোনায় লুকে আছে। আশিকের লোকগুলো মেহবিনকে দেখতে না পেয়ে ভাবলো মেহবিন হয়তো বাইরে পালিয়ে গিয়েছে, তাই তারা বাইরের দিকে চলে গেল। এদিকে আরহাম পুলিশ ফোর্স নিয়ে মেহবিনের ফোনের লোকেশন ট্রেস করে মেহবিনের বর্তমান যে অবস্থায় আছে সেই জায়গাটিতে চলে আসলো। জায়গাটি শহর থেকে অনেক দূরে, নদীর পাশে পুরনো একটা বাড়ি। আরহাম, আরিয়ান এবং পুলিশ অফিস তাদের ফোর্স নিয়ে বাড়ির ভেতরে ঢোকে। আরহাম বাড়ির ভেতরে ঢুকেই মেহবিন বলে চিৎকার করতে থাকে। আরহামের অস্থিরতা সময়ের সাথে বেড়েই চলেছে। সে এবং বাকিরা উপরের দিকে চলে যায়। উপরে চলে যেতেই তারা দেখে আশিক তার চোখে হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছে এবং তার পাশে রশি পড়ে আছে। আরহাম গিয়েই আশিককে টেনে ধরে মারতে মারতে বলল, তুই আমার মেহবিনকে নিয়ে এসেছিস তাই না? তাহলে বল আমার মেহবিন কোথায়? হেই, স্পিক আউট ব্লাডি বিচ।
আরহাম এতটাই রেগে আছে যে সে এক প্রকার হুঁশ হারিয়ে আশিককে ধরে মারছে। পুলিশরা এসে আরহামকে আটকে আশিককে গ্রেফতার করে। আশিক মাথা নিচু করেই ভয়ে ভয়ে বলল, আমি জানি না, মেহবিন আমাকে এক প্রকার ধোকা দিয়েই ঘর থেকে বেরিয়ে গিয়েছে। আরহাম আশিককে টেনে আরেকটি সজোরে থাপ্পড় বসিয়ে হিংস্র সুরে বলল, বল আমার মেহবিন কোথায়, না হলে তোর এমন অবস্থা করব যে বেঁচে থাকার ইচ্ছেটাও মরে যাবে। আশিকের লোকগুলো চলে যেতে মেহবিন কর্নার থেকে বেরিয়ে আসে। সে একদম বাড়িটার শেষের দিকে অবস্থান করছে। মেহবিন ঠিক করেছে পিছন দিয়েই সে পালিয়ে যাবে। যে ভাবা সেই কাজ। মেহবিন এক প্রকার দৌড়ে সদর দরজার কাছে যেতে থাকে। মেহবিন তার ভারী পেটটা নিয়ে দৌড়াতে দৌড়াতে বেশ কষ্ট হচ্ছে, তবুও সে হাল ছাড়ে না। তার সন্তানের জন্য তাকে এখান থেকে বেরোতেই হবে, না হলে আশিক নামক পশুটা তার সন্তানকে মেরে ফেলবে। মেহবিন দৌড়াতে গিয়ে অসাবধানতায় পা পিছলে মেঝেতে পড়ে যায়। মেঝেতে কাছের টুকরো ছড়িয়ে ছিটিয়েছিল, যা মেহবিনের পেটে ঢুকে যায়। মেহবিন ব্যথায় শব্দটুকু করার শক্তিও পায় না। মেহবিন তার পেটে হাত রাখতেই সে দেখতে পায় রক্ত। সে কিছু একটা আশঙ্কা করে সর্বশক্তি দিয়ে চিৎকার করে বলে, আমার বাচ্চা। মেহবিন কথাটি বলেই ডুকরে কেঁদে ওঠে। মেহবিনের শব্দ আরহামের কানে আসতেই আরহাম আশিককে ছেড়ে দিয়ে মেহবিনকে খুঁজতে থাকে। মেহবিনের আর্তনাদ কানে আসতেই আরহাম আশিককে ছেড়ে দিয়ে নিচের দিকে ছুটে যেতে থাকে। মেহবিনের কান্নার আওয়াজটা নিচ থেকে আসছে। আরহাম নিচে সদর দরজার কাছে আসতেই বাকরুদ্ধ হয়ে গেল। মেহবিন পেটে হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছে। তার পেট দিয়ে রক্তক্ষরণ হচ্ছে অনবরত। আরহামের পা যেন চলছে না। মেহবিনকে এই অবস্থায় দেখে আরিয়ানের চিৎকারে আরহামের হুঁশ আসে। আরিয়ান মেহবিনের দিকে ছুটে এগিয়ে যায়। মেহবিন কাঁপা কাঁপা হাতে আরহামের দিকে হাত নাড়িয়ে কম্পিত গলায় বলল, আরাম সাহেব, আমার আমার বাচ্চা। আরহাম এক মুহূর্ত দেরি করে না, মেহবিনের কাছে গিয়ে মেহবিনকে কোলে তুলে নিয়ে বলল, কিচ্ছু হবে না বাচ্চার, আমি আছি তো মেহবিন। মেহবিন ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করছে। আরিয়ান চিন্তিত সুরে বলল, ভাইয়া, মেহুকে নিয়ে আমাদের এখনই হসপিটালে যেতে হবে। আমি যা দেখছি মেহবিনকে এই মুহূর্তে হসপিটালে শিফট না করলে বড় ধরনের ক্ষতি হবে। মেহবিনের ব্লিডিং হচ্ছে, যা বাচ্চা এবং মেহু দুজনের জন্যই বিপজ্জনক। আরহাম মেহবিনকে কোলে নিয়ে আরিয়ানের সাথে হসপিটালের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মেহবিন ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করে যাচ্ছে। তার মনে শুধু একটা ভয়ই উকি দিচ্ছে, যেটা হলো সন্তানের কিছু হবে না তো। আরহাম মেহবিনের এমন অবস্থা দেখে এক প্রকার অস্থির হয়ে যাচ্ছে। এই অবস্থায় আরহামের ড্রাইভ করা ঝুঁকিপূর্ণ, তাই আরিয়ানি ড্রাইভ করে নিচ্ছে। আরহাম এক প্রকার নিজের সাথে মিশিয়ে মেহবিনের হাতজোড়া আঁকড়ে ধরে রেখেছে। এই সময়ে সে শুধু আরহামকেই ভরসা করে। গাড়ি হসপিটালের কাছে আসতেই আরহাম মেহবিনকে কোলে নিয়ে হসপিটালে নিয়ে আসে। ডক্টর জেসমিন, তিনি প্রেগনেন্সির সময় মেহবিনকে চেক আপ করেছিলেন। তিনি মেহবিনের এই অবস্থা দেখে ভয় পেয়ে যান। তিনি দ্রুত মেহবিনকে অ্যাডমিট করে নেয়। জেসমিন আরহাম এবং আরিয়ানের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বললেন, আপনাদের বলা হয়েছিল মেহবিন এবং বাচ্চাটার যথেষ্ট ঝুঁকির মধ্যে আছে। মেহবিনের এখন 5 মাস শেষ হয়ে 6 মাস চলছে প্রেগনেন্সির এই 6 মাসটা কতটা ঝুঁকিপূর্ণ। তার মধ্যে মেহবিনের পেটে কাজ ঢুকে গেল। এটা কতটা রিস্কি আপনারা তো বুঝতেই পারছেন, তাই না? এই অঘটন ঘটল কি করে? আরহাম কিছু বলার আগেই আরিয়ান দ্রুততার সাথে বলল, আসলে সেটা অনেক বড় ঘটনা। আপনি আগে মিহুর ট্রিটমেন্ট শুরু করুন ডক্টর জেসমিন। মিহু এবং বেবির যেন কিচ্ছু না হয়। জেসমিন চশমাটা ঠিক করে বলল, পেশেন্টের যা অবস্থা তাতে কেউ ঠিক থাকবে বলে আমার মনে হয় না। ডক্টরের কথায় আরিয়ান চুপ হয়ে যায়। আরহাম কথাটি শুনে এক প্রকার উত্তেজিত হয়ে বলল, এইসব কথা বললে তো হবে না, আপনি যে করেই হোক বেবি এবং মেহুকে বাঁচান, ওদের যেন কিচ্ছু না হয়। আরহামকে দেখেই মনে হচ্ছে সে এখন স্বাভাবিক অবস্থায় নেই, তাই ডক্টর জেসমিন কথা বাড়ালেন না। মেহবিনের কেবিনের দিকে পা বাড়িয়ে দেয়। আরিয়ানও কেবিনে চলে যায় মেহবিনের অবস্থা দেখার জন্য। আরহাম কাছের জানালা দিয়েই স্পষ্ট দেখতে পাচ্ছে মেহবিন ব্যথায় কাতরাচ্ছে। ডক্টররা মিলেও রক্ত পড়া থামাতে পারছেন না। মেহবিনের এমন করুণ অবস্থা নিজের চোখের সামনে দেখে আরহামের বুকটা জ্বলে যাচ্ছে, ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে হৃদয়টা। তার প্রিয়সী, তার ভালোবাসার মানুষটির করুণ পরিণতিতে যে বা যারা মেহবিনের এই অবস্থার জন্য দায়ী, তাদের সে কিছুতেই ছাড়বে না। তখনই পুলিশ স্টেশন থেকে
জানায় আশিক নাকি পালিয়ে গেছে। কেননা এই ঘটনার পিছনে যে মূল রয়েছে তার নাম সে কিছুতেই বলবে না। কথাটি শুনেই আরহামের আখিজোড়া রক্তবরণ ধারণ করেছে, শরীরে রক্ত যেন টকবক করছে। আরিয়ান মেহবিনের অবস্থা সম্পর্কে ধারণা নিয়ে নিজের ভাইকে দেখে ঘাবড়ে যায়, কারণ রাগে আরহামের হাতের রগ একেবারে ফুলে উঠেছে। আরহাম সহজে রেগে যায় না, যথেষ্ট ধৈর্য ধারণের ক্ষমতা আছে তার। একবার যদি রেগে যায় তাহলে আরহামের থেকে ভয়ঙ্কর আর কেউ হতে পারে না। এক প্রকার হিংস্র হয়ে ওঠে সে। আরহামকে রূপ আরিয়ান ছোটবেলায় একবার দেখেছিল। আরিয়ানকে কয়েকজন বখাটের ছেলে মেরেছিল, যার ফলে সেদিন ছোট্ট আরিয়ানের এক প্রকার জ্বর হয়ে গিয়েছিল। তখন আরহাম এতটাই রেগে গিয়েছিল, সে সেদিন মাটির টব দিয়ে বখাটের ছেলেদের মাথা ফাটিয়ে দিয়েছিল। বখাটের ছেলেগুলোর সেদিন হাসপাতালে ভর্তি হওয়ার অবস্থা ছিল। আরহাম তখন বয়সে ছোট হলেও হিংস্র হয়ে উঠেছিল। সেদিন আরহামের বাবা ব্যাপারটা ধামাচাপা দিয়েছিল, অনেক বকেও ছিল আরহামকে। সেদিনের পর আরহামের সেই রূপটা আর কেউ দেখতে পায় না। কিন্তু আজ আবারও আরহামের সেই আগের রূপ দেখে আরিয়ানের বুঝতে বাকি থাকলো না, আরহাম আজও বিরাট ভয়ঙ্কর কাজ করবে। আরিয়ান এগিয়ে তার ভাইকে আটকাতে নিলে আরহাম হাত দিয়ে আরিয়ানকে আটকিয়ে সে শান্ত গলায় বলল, আমি আপাতত তোর কোনো কথা শুনতে চাই না, আমি আসছি, তুই শুধু মেহবিনের খেয়াল রাখিস। আরহাম বেরিয়ে যায়। আরিয়ান চাইলেও বাধা দিতে পারে না। আশিক এক প্রকার পুলিশের চোখে ধুলো দিয়েই কোনো রকমে পুলিশের গাড়ি থেকে তার লোকদের সাহায্যে পালিয়ে একটা পুরনো কুঠিরে ঠাঁই নিয়েছে। কুঠিরে আশিক আপাতত একাই রয়েছে। সে ভেবেছে আজকে রাতটা সে এখানেই কাটিয়ে দিবে। কাল রুকসাহেদের সাথে যোগাযোগ করে দূরে কোথাও চলে যাবে। সে কিছুতেই পুলিশের কাছে ধরা দিবে না। কিন্তু সে জানতো না একজনের চোখ সর্বক্ষণ তার উপরে রয়েছে। সে আর কেউ নয়, স্বয়ং আরহাম। কারো পায়ের আওয়াজ পেতে আশিক ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখে আরহাম বাঁকা হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। আরহামকে দেখেই ভয়ে কাঁপাকাঁপি অবস্থা হয়ে যায় আশিকের। আরহাম আশিকের দিকে ঝুঁকে বলল, আরহাম হাসান তালুকদার কখনোই কাঁচা কাজ করে না। তোর ভাবনা যেখান থেকে শেষ, আরহাম হাসান তালুকদারের ভাবনা সেখান থেকে শুরু। আমি ধারণা করে নিয়েছিলাম তুই ঠিক পালাবি, তাই তোর শার্টে আমি লুকিয়ে একটা ট্র্যাকার ফিক্সড করে রেখেছিলাম। তাই তুই যেখানেই যাবি আমি সব জানতে পারবো। এখন তুই বলবি এসবের পিছনে কে আছে, নাকি আমি? আরহাম তার সম্পূর্ণ কথাগুলো শেষ না করেই আরেক দফা বাঁকা হাসল। আশিক ভয়ে ঢুক গিলল। দেয়ালের এক কোণে রক্তাক্ত অবস্থায় আশিক বসে আছে, নড়ার শক্তিটুকু পাচ্ছে না। তার সামনেই টুলে বসে হাতে রড নিয়ে বসে আছে আরহাম। আধা ঘন্টা ধরে নির্মমভাবে আশিককে মেরেছে আরহাম। আরহাম রডের দিকে তাকিয়ে আলতো সুরে বলল, তোর জন্যে আজ আমার মেহবিনের এ অবস্থা। তোকে মেরে ফেলতে ইচ্ছে করছে জাস্ট। এখন তুই বলবি তোর পিছনে কে আছে, না হলে কিন্তু এখনই মেরে ফেলবো তোকে। শেষের কথাটি এক প্রকার গর্জন দিয়ে বলল আরহাম। আশিকের এতটাই খারাপ অবস্থা, সে মুখটাও খুলতে পারছে না। তবুও সে অনেকটা কষ্টে বলে দেয়, এর পিছনে মূল মাস্টার মাইন্ডার কে। মার্ডার বাবা রুকসাহেদ জেনে গিয়েছেন আশিককে পুলিশ ধরে ফেলেছে। আশিক এবার নিশ্চয় তার নাম বলে দিবে। কথাটি ভেবেই রুকসাহেদ তরতর করে ঘামতে থাকে। এই শীতের মধ্যেও তার প্রচণ্ড অস্থিরতা কাজ করছে। তাকে যে করেই হোক প্রথমত অফিস থেকে বেরোতে হবে। রুকসাহেদ তার কেবিন থেকে বেরোতে নিলে কেউ তার বুক বরাবর লাথি মারে। সে ধপ করে মাটিতে শুয়ে পড়ে। সে তাকিয়ে দেখে আরহাম। আরহাম রুকসাহেদের কলার চেপে ধরে বলল, এত সহজে পালালে হবে? এখনো তো অনেক কিছু বাকি আছে। রুকসাহেদ এতটা খারাপ আপনি? কতটা নিষ্ঠুর হলে নিজের মেয়ের বয়সে আরেকজন মেয়ের সন্তানকে মেরে ফেলার জন্যে লোক ভাড়া করে নেয়, শুধুমাত্র নিজের মেয়ের সুখের জন্যে। ছি! অথচ আপনাদের মতো জঘন্য মানুষেরা সমাজের নামি দামি পদে অবস্থান করছে। কথাটি বলে আরহাম রুকসাহেদকে মারতে থাকে। তখনই পুলিশরা এসে আরহামকে কোনো রকমে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। আরহাম রুকসাহেদের কলার চেপে ধরেই বলল, এই জঘন্য লোকটাকে আমি কিছুতেই ছাড়বো না। ওর জন্যে আমার মেহবিন এতটা কষ্ট সহ্য করছে। আমার মেহবিনের এবং বাচ্চার কিচ্ছু হয়ে গেলে তখন আমি কি করব? আপনারা বলতে পারেন? পুলিশ অফিসার আরহামের কাছে গিয়ে বলল, আপনি ওনাকে ছেড়ে দিন, একটু শান্ত হন প্লিজ। আইনের উপর একটু ভরসা রাখুন। আইন ঠিক রুকসাহেদকে তার সঠিক শাস্তি দিবে।
আরহাম ঘৃণিত দৃষ্টিতে রুক শাহিদের দিকে তাকিয়ে তাকে ছেড়ে দেয়। রুক শাহিদকে পুলিশ গ্রেফতার করে নেয়। সমস্ত মিডিয়ার লোকেরা জানতে পেরে এক প্রকার ছুটে এসে রুক শাহিদকে গ্রেফতার করার ছবি তোলে, নিউজ বানিয়ে দেয়। বিশিষ্ট ব্যবসায়ী রুক শাহিদ শুধুমাত্র পুলিশের হাতে আটক হলেন নিজের কুকীর্তির জন্য। রুক শাহিদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সে এমন একটা জঘন্য কাজ করে ফেলল, তার ফল তাকে সারা জীবন ভোগ করতে হবে। টিভিতে নিজের বাবার এইসব কীর্তির কথা শুনে মায়েরা চোখের জল ফেলতে থাকে। রুক শাহিদকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে আরহাম থানা থেকে বেরোতেই তার ফোনটা বেজে ওঠে। সে তাকিয়ে দেখে আরিয়ানের ফোন। ফোন রিসিভ করে সে যা শুনে তাতে সে এক প্রকার স্তব্ধ হয়ে যায়। আরহাম এক প্রকার ছুটেই হসপিটালে দৌড়ে চলে আসে। আরহাম এসে দেখতে পায় তার প্রেয়সী ব্যথায় কতটা কাতরাচ্ছে, কতটা মরণ যন্ত্রণা ভোগ করছে। মেহবিনকে স্ট্রেচার করে ওটির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মেহবিন স্ট্রেচার ধরেই মরণ ব্যথায় অনবরত কান্না করে যাচ্ছে। আরহামের চোখ ভিজে যায়। দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়ে তার পক্ষে। আরিয়ান আরহামকে ফোন করে জানিয়ে দিয়েছিল মেহবিনের অবস্থা একদমই ভালো নয়। মেহবিনের শরীর থেকে অনবরত রক্ত যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে বাচ্চা তো বাঁচবেই না, তার সঙ্গে মেহবিনও বাঁচবে না। এই মুহূর্তেই মেহবিনকে সিজার করতে হবে, না হলে মেহবিনের অতিরিক্ত রক্তপাতে মৃত্যু ঘটবে। এই কথাটি শুনেই আরহাম এক প্রকার স্তব্ধ হয়ে গিয়েছে। অভ্র মেহবিনের কথা শুনে হসপিটালে দৌড়ে আসে। নিজের ভালোবাসার মানুষটির এই করুণ দশা দেখে অভ্রের বুকটা জ্বলে যাচ্ছে। সে মেহবিনের দিকে এগোতে নিলেই মেহবিন তার হাত নাড়িয়ে আরহামকে কাছে ডাকে। আরহাম ধীর পায়ে মেহবিনের কাছে যায়। মেহবিন যন্ত্রণা নিয়েই আরহামের হাত জোড়া শক্ত করে আঁকড়ে ধরে ভেজা কাতর সুরে বলল, আরহাম সাহেব, ওর এত তাড়াতাড়ি সিজার করছে কেন? আমার বাচ্চার কিছু হয়নি তো? ও আরহাম সাহেব, বলুন না কিছু। আরহামের বুক ফেটে কান্না আসলেও সে তা সংযত করে। মেহবিনের দিকে তাকিয়ে শুকনো হাসি দিয়ে বলল, কিচ্ছু হবে না বেবি, বুঝলে না? বেবি একটু তাড়াতাড়ি চলে আসতে চাইছে। তাকে নিয়ে কত প্ল্যান করেছি আমরা। সে চলে আসলেই আমরা সব কিছু করব। আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। বি পজিটিভ, ওকে? মেহবিন আরহামের কথা শুনে আরহামের হাত জোড়া আরো শক্ত করে ধরে বলল, আপনি তো আছেন তাই না আরহাম সাহেব? আমার আর কোনো চিন্তা নেই। মেহবিন আরহামকে অনেকটা ভরসা নিয়ে ধরে আছে এতটা যন্ত্রণার মধ্যেও। অভ্র মেহবিনের দিকে এগোয় না, সে থেমে যায় তার স্থানেই। সে খুব ভালো করে বুঝতে পারছে মেহবিনের এই মুহূর্তে তার সঙ্গের প্রয়োজন নেই। মেহবিন সব থেকে ভরসা আরহামকেই করে, তাই তো এতটা যন্ত্রণার মধ্যেও সে ঠিক আরহামের হাত জোড়া আঁকড়ে ধরেছে। আরিয়ান আরহাম এবং মেহবিনের কাছে এসে বলে, ভাই দেরি হয়ে যাচ্ছে, মেহুকে এখনই ওটিতে নিয়ে যেতে হবে। আরহাম আরিয়ানের কথা শুনে মেহবিনের হাত আলতো করে ছেড়ে দেয় এবং চোখ দিয়ে মেহবিনকে ভরসা দেয়। মেহবিন আরহামের ভরসা পেয়ে নিজের আখিজোড়া বন্ধ করে ফেলে। মেহবিনকে ওটিতে নিয়ে যাওয়া হয়। ডক্টর জেসমিন মেহবিনের প্রসব বেদনা ওঠানোর জন্য মেহবিনকে ইঞ্জেকশন দিয়ে দেয়। মেহবিনের ব্যথা দ্বিগুণভাবে বৃদ্ধি পেতে থাকে। ওটির বাহিরে আরহাম পায়চারি করে যাচ্ছে। তরতর করে ঘামতে থাকে আরহাম। আরহাম শুধুমাত্র এখন আল্লাহর কাছেই দোয়া করছে বাচ্চাটা এবং মেহবিন যেন ঠিক থাকে। অভ্র এক কোণে দাঁড়িয়ে আছে। আরহাম আরিয়ানের কাছে এসে বলে, আচ্ছা ভাই, একটা কথা বলতো, বাচ্চা এবং মেহবিন দুজনেই ঠিক থাকবে তাই না? এই ভাই বল না। আরিয়ান কোনোরূপ জবাব দেয় না। তার চোখের কোণে জল এসে জমাট বাঁধে। তার ভাই যে সত্যিটা শুনে সহ্য করতে পারবে না তা সে খুব ভালো করে জানে। একজন ডাক্তার হয়ে এটুকু আরিয়ান খুব ভালো করেই জানে 6 মাসের মাথায় কোনো বাচ্চা ডেলিভারি হলে তার বেঁচে থাকার তেমন একটা চান্স নেই। তার মধ্যে মেহবিনের শরীর থেকে অঝরে রক্তপাত হয়েছে, তাতে তো বাচ্চার যথেষ্ট ক্ষতি হয়েছে। এত কিছুর মধ্যে বাচ্চাটা বাঁচার আদৌ কোনো সম্ভাবনা রয়েছে? আরিয়ানকে চুপ থাকতে দেখে আরহামের অস্থিরতা দ্বিগুণভাবে বেড়েই চলেছে। ভেতর থেকে মেহবিনের আর্তনাদ কানে আসতেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। আরহাম বেরিয়ে যায়। অভ্রের চোখও ভিজে ওঠে। ভালোবাসার মানুষটির কষ্ট অনুভব করা কতটা যে বেদনার তা আজ অভ্র হাড়ে হাড়ে টের পাচ্ছে। যে মেয়েকে কষ্ট দিয়ে এক সময় সে পৌঁছাশিক আনন্দ পেত, আজ তারই কষ্টে অভ্রের বুকটা ছারখার হয়ে যাচ্ছে। কি অদ্ভুত নিয়তি খেলা! অভ্র এখন খুব করেই চাচ্ছে তার সন্তানের কিংবা মেহবিনের যেন কিচ্ছু না হয়। একজন মধ্যবয়স্ক মহিলা
ছবির ফ্রেমে চোখ বোলাচ্ছেন। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে একজন যুবতী তার ছোট্ট মেয়েকে কুলে নিয়ে বসে আছে। ছবিটা দেখে মহিলাটির চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ে, কেননা ছবিটাতে রয়েছে তিনি এবং তার মেয়ে। আজ তারই কোনো এক পাপের ফলে তার মেয়ে তার থেকে আজ অনেকটাই দূরে, এমনকি তারই পাপের ফলটা আজ তার মেয়েকে সহ্য করতে হচ্ছে। মহিলাটি ছবিটাকে বুকের মাঝে সীমাবদ্ধ করে বলল, মিহুরে, তোর মা এবার আর নিজেকে লুকিয়ে রাখবে না, এবার তোর মা তোর কাছে ধরা দেবে। আরিয়ান চারপাশে চোখ বুলিয়ে দেখতে পায় আরহাম নেই। এই সময় আরহাম আবার কোথায় গেল? আরিয়ান আরহামকে খোঁজার উদ্দেশ্যে হসপিটালের চারপাশে যেতে লাগে। হাঁটতে হাঁটতে আরিয়ানের চোখ আটকে যায় হসপিটালের মসজিদের দিকে। মসজিদে বসে আরহাম নামাজ পড়ছে, মোনাজাত তুলেছে রবের কাছে, কেননা আরহাম জানে এই মুহূর্তে মহান আল্লাহ তাআলাই পারে তার প্রেয়সী এবং তার বাচ্চাটাকে বাঁচাতে। আরিয়ান স্পষ্ট দেখতে পাচ্ছে আরহাম মোনাজাতে কি যেন বিড়বিড় করছে। বিড়বিড় করতে করতে তার চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রুপাত হচ্ছে। আরহাম নামাজটা পড়েই উঠে দাঁড়িয়ে দেখে আরিয়ান দাঁড়িয়ে আছে, মুখটা কেমন থমথমে। আরিয়ান ধরা গলায় বলল, ভাইয়া অপারেশন হয়ে গিয়েছে, ওটির সামনে চলো। আরহাম খুশি হয়ে বলল, তার মানে ডেলিভারি হয়ে গিয়েছে? আলহামদুলিল্লাহ, বেবি চলে এসেছে আরিয়ান, তাই না? তাহলে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? চল, সবার আগে বেবিকে কিন্তু আমিই দেখব। আরিয়ান আরহামকে কিছু বলতে চাইলেও সে শোনে না, বরং ছুটে যায় ওটির সামনে। ওটির সামনে আসতে সে দেখতে পায় অভ্র চেয়ারে বসে কাঁদছে। অভ্রকে এভাবে কাঁদতে দেখে আরহাম কিছুটা অবাক হয়। আরিয়ানও চলে আসে, আরিয়ানেরও চোখে পানি। ডক্টর জেসমিনও কালো মুখে বেরিয়ে আসে ওটি থেকে। আরহাম ডক্টর জেসমিনের কাছে এসে বললেন, ডক্টর জেসমিন, বেবি কোথায়? ডাক্তার বললেন, আই অ্যাম সো সরি। আরহাম হাসান তালুকদার। জেসমিনের কথা শুনে এবার আরহামের সত্যি ভয় হচ্ছে প্রচণ্ড। আরহাম ঘাবড়ে গিয়ে বলল, সরি মানে কিসের সরি? জেসমিন এবার স্পষ্ট গলায় বলল, দেখুন মিস্টার আরহাম, এমনিতেই ডেলিভারি 6 মাসের মাথায় হয়েছে। 6 মাসের কোনো বাচ্চা স্বাভাবিক গঠন কোনোভাবেই হয় না। 6 মাসের ডেলিভারি মানে বাচ্চাটা নিশ্চিত মৃত্যু। তার মধ্যে মেহবিনের যথেষ্ট রক্তক্ষরণ হয়েছে। মেহবিনকে বাঁচাতে আমাদের 6 মাসে সিজার করতে হয়েছে। তাই বলছি, আই এম সো সরি মিস্টার আরহাম, বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারিনি। কথাটি শুনে আরহামের পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। জেসমিন হাতের ইশারায় আরহামকে ছোট্ট কেবিনেটটির দিকে তাকাতে ইশারা করে। আরহাম তাকাতে দেখতে পায় ছোট্ট কেবিনটির ছোট্ট খাটে সাদা কাপড়ে ছোট্ট বাচ্চাটাকে মুড়িয়ে রাখা হয়েছে। তার চারপাশে কাঁচ দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। বাচ্চাটাকে এভাবে দেখে আরহাম থমকে দাঁড়ায়। শরীরটা যেন তার ভারসাম্য হারাতে শুরু করে। আরহাম যেন দাঁড়িয়ে থাকতে পারছে না, ধপ করে মাটিতে বসে পড়ে সে। আরহাম এসে তার ভাইকে সামলায়। আরহাম স্তব্ধ হয়ে বসে আছে, মুখের ভাষাটুকু আজ তার নেই। বেবিটাকে নিয়ে মেহবিনের এত লড়াই মুহূর্তেই বিফল হয়ে গেল। বেবিটাকে নিয়ে আরহাম এবং মেহবিনের কত স্বপ্ন ছিল, মুহূর্তেই তা শেষ হয়ে গেল। অভ্র তার সন্তানের দিকে তাকাতে পারছে না, ঢুকরে মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। নিয়তি এতটা নিষ্ঠুর কেন? প্রাক্তন স্ত্রীর ঘুমন্ত মুখের দিকে এক ফোঁটা জল ফেলে দেয় অভ্র। ঘুমন্ত অবস্থায় স্পষ্ট দেখা যাচ্ছে মেহবিনের শুকনো মুখটা। এখন রাত প্রায় 2টো বাজে। অপারেশনে ডক্টর জেসমিন মেহবিনকে ঘুমের গভীর ডোজ দিয়েছিল, যার ফলে মেহবিন এখনও জানে না যাকে নিয়ে তার এত লড়াই সে বেঁচে নেই পৃথিবীর বুকে। নবজাতক শিশুটিকে আরিয়ান, আরহাম, অভ্র ও আরহামের বাবাসহ অনেকে মিলে দাফন করতে নিয়ে গিয়েছিল। দাফন শেষে আরহাম কিংবা আরিয়ানকে অভ্র আর দেখেনি। তাই সে দাফন শেষ করে সোজা মেহবিনকে চোখের দেখাটুকু দেখতে চলে আসে। অভ্রের গলা ধরে আসছে। ভাবতেই কষ্ট হচ্ছে তার সন্তান পৃথিবীর বুকে আর বেঁচে নেই। ছোট্ট প্রাণটার পৃথিবীতে আগমনের আগেই সে পৃথিবী ছেড়ে চলে গেল। মেয়ে সন্তান হয়েছিল তার। অভ্রকে এখন নিজেকে সবথেকে বেশি বড় দুর্ভাগা মনে হচ্ছে। তার একটা ভুলের জন্য আজ সে তার সন্তানকে হারিয়ে ফেলল। প্রথমত সে জানতই না মেহবিনের গর্ভে তার সন্তান বেড়ে উঠছে। তখনই তার সন্তান তাকে ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলল। অভ্র তার সদ্য মৃত সন্তানকে স্পর্শ করার সাহসটুকু পায়নি। নিজেকে কেমন একটা অপরাধী মনে হচ্ছিল তার। আরহাম নিজের হাতেই কাঁদতে কাঁদতে বুকে পাথর দিয়ে সেই ছোট্ট শিশুটিকে নিজ হাতে মাটিতে শুইয়ে দেয়। অভ্র আরেক দফা কেঁদে ওঠে। তখনই তার চোখ যায় সামনে থাকা রমণীর দিকে।
মায়েরা ছলছল চোখে তার দিকেই তাকিয়ে আছে। মায়েরাকে দেখেই পুনরায় মাথায় রক্ত চড়ে বসে তার। হসপিটালের করিডোরে মাথা নিচু করে বসে আছে আরহাম। আরিয়ানও তার ভাইয়ের দিকে অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিয়ান জানে তার ভাইয়ের মনের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে। এক প্রকার পাথর হয়ে বসে আছে আরহাম। আরিয়ান আরহামকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ভাইয়া তুমি একটু মাথা তুলে বসো, আমি জানি তুমি কতটা কষ্ট পাচ্ছ, তাই বলে এভাবে পাথর হয়ে বসে থেকো না। কাঁদো ভাইয়া, একটু কাঁদো, তুমি হালকা করো নিজেকে। আরহাম আরিয়ানের দিকে মাথা তুলে তাকাতেই আরিয়ানের বুকটা ধক করে উঠল। আরহামের সমস্ত কষ্ট যেন তার চোখে এসে ধরা দিচ্ছে। এখন শুধু অজরে অশ্রুপাত করলেই সেই কষ্টগুলো একটু হলেও বুকটাকে হালকা করবে। কিন্তু আরহাম কাঁদল না, বরং তার হাতের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, যেই হাতে বেবিকে বড় করব ভেবেছিলাম, আজ সেই হাতে তাকে দাফন করে দিয়ে আসলাম। ভাবতে পারছিস আরিয়ান, কতটা বেদনাদায়ক অনুভূতি। আমার এবং মেহবিনের কত স্বপ্ন তার নিমিষে শেষ হয়ে গেল। জানিস, আমি ওকে আমার নিজের মেয়ের মতো মানুষ করতাম, ওকে সব কিছু কিনে দিতাম, আমার কাছে যা যা চাইতো সব দিতাম। তাহলে কেন চলে গেল রে, বলতে পারিস আমাকে? আরিয়ান, নিয়তি এতটা নিষ্ঠুর কেন হলো? আরহাম কথাটি শান্ত সুরে বললেও সেই কথাতে ছিল বেদনাদায়ক আর্তনাদ। তার ভেতরের কষ্টগুলো যে জমাট বেঁধে রয়েছে সেটাই বহিঃপ্রকাশ ঘটতে শুরু হয়েছে। আরিয়ান কিছু বলতে নিলে তখনই সে শুনতে পায় অভ্রের চিৎকার চেঁচামেচি। আরহামকে রেখে আরিয়ান উঠে দাঁড়িয়ে দেখতে পায় অভ্র মায়ের সাথে চেঁচিয়ে কথা বলছে। এইখানে কেন এসেছো তুমি? এইটাই দেখতে এসেছো তাই না, যে তুমিও জিতে গিয়েছো? এতটাই প্রতি অহংকারী আগুন তোমার মধ্যে, যে আমার এবং মেহবিনের বাচ্চাকেই তুমি মেরে ফেললে। তুমি আমাকে ভুল ভাবছো অভ্র। দেখো, আমি যতই মেহবিনকে সহ্য করতে না পারি, কিন্তু বাচ্চাটাকে আমি মানিনি। দেখো, বাচ্চাটার তো কোনো দোষ নেই, সে তো নিষ্পাপ, তাকে আমি কেন মারতে যাব? তোমার নাটক বন্ধ করো মায়েরা। তুমি যে কতটা খারাপ হতে পারো আমি ভালো করে জেনে গিয়েছি। তোমার বাবাকে তো তুমি এই কাজটা করতে বলেছিলে তাই না? ছি মায়েরা। দেখো অভ্র, আমি জানি আমার বাবা যা করেছে তা ভুল এবং ঘৃণিত কাজ। বিশ্বাস করো, আমি এসব কিছু জানতাম না। জানলে আমি কখনোই বাবাকে এমন কাজ করতে দিতাম না। আমিও তো মা হতে চলেছি, আমি বুঝি একটা মায়ের কতটা কষ্ট। আমি নিজে বাবার কাজের জন্য অনেকটা অনুতপ্ত। তাই আমি ছুটে চলে এসেছি যখন খবরটা শুনলাম যে মেহবিনের বাচ্চাটা মারা গিয়েছে। মেহবিনের চিৎকার চেঁচামেচিতে ঘুমটা হালকা হয়ে গিয়েছিল। মায়ের কথা কানে আসতেই সে ধরফরিয়ে উঠে বসে। সে এক প্রকারের জন্য স্থগিত হয়ে বসে থাকে কিছুক্ষণ। বুকে ব্যথা করছে। মেহবিন কিছুক্ষণের জন্য ভাবল সে ভুল শুনেছে। এইসব কিছুতেই সত্যি হতে পারে না, তার সন্তান তার কাছে আছে। মেহবিন পুরো কেবিন জুড়ে চোখ বুলিয়ে নিল। তার সন্তানের তো তার পাশেই থাকার কথা। সাধারণত সন্তান জন্মগ্রহণ করলে তার মায়ের পাশেই তাকে শুয়ে রাখা হয়। তাহলে তার কলিজার টুকরোটা কোথায়? সে তো পৃথিবীতে চলে এসেছে, তাহলে সে মেহবিনের পাশে নেই কেন? মেহবিন পেটের ব্যথা নিয়েই কেবিন থেকে বেরিয়ে গেল। মেহবিনকে এই অবস্থায় বেরিয়ে আসতে দেখে সবাই চমকালো বটে। মেহু, তুই এই অবস্থায় বেরিয়েছিস কেন? অভ্রের কথায় পাত্তা না দিয়ে মেহবিন আরিয়ানের দিকে এগিয়ে এসে বলল, আচ্ছা আরিয়ান, আমার বেবি কোথায় বলতো? নিশ্চয় আরাম সাহেব তাকে নিজের কাছে এখনো রেখে দিয়েছে। কোথায়? নিয়ে আসতে বল। আমার বেবিকে সবার আগে ভেবেছিলাম আমি কোলে নিব। দূর, কিছুই হলো না। আরাম সাহেব ঠিক আমার বেবিকে আগে কোলে নিয়ে নিয়েছে। মেহবিনের কথায় আরিয়ান ঠোঁট কামড়ে কেঁদে ওঠে। আরিয়ানকে কাঁদতে দেখে মেহবিন অবাক হয়ে বলল, কি রে, এইভাবে কাঁদছিস কেন তুই? আমার বেবি কোথায়? আরে বল না। আরিয়ান বলতে পারল না, তার আগেই অভ্র কান্না মিশ্রিত গলায় বলল, আমাদের সন্তান বেঁচে নেই রে মেহু, সে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে মেহবিন অভ্রের মুখ চেপে ধরে ক্ষিপ্ত গলায় বলল, কি বলছো অব্র? তুমি এতটা নিকৃষ্ট যে আমার সন্তানকে মৃত বলছো? একদম মিথ্যে বলবে না তুমি। আমার কলিজার টুকরোর কিচ্ছু হয়নি। মেহবিন এবার ডক্টরের কাছেও জানতে চাইল তার সন্তানের কথা, কিন্তু বরাবরের মতো তারাও নীরবতা পালন করলেন। মেহবিন এবার আরহামের নাম ধরে ডাকতে ডাকতে বলল, কেউ আমার বেবির কথা বলছো না কেন? তার মানে সবাই ওই প্রতারক অভ্রের মিথ্যে কথার সাথে সায় দিচ্ছ, তাই না? কিন্তু আরহাম সাহেব ঠিক সত্যিটা বলবে। দেখো, আরহাম সাহেব কোথায় আপনি? আরহাম মাথা নিচু করে বসেছিল।
মেহবিনের ডাকে সে মাথা তুলে তাকিয়ে বুঝতে পেরে যায় মেহবিন জেগে গিয়েছে এবং এটাও জানতে পেরে গিয়েছে তার সন্তান আর বেঁচে নেই। আরহাম উঠে দাঁড়িয়ে মেহবিনের কাছে গিয়ে দাঁড়ায়। আরহামের চোখ মুখ ফুলো দেখেই মেহবিন বুঝতে পারছে আরহাম কেঁদেছে। মেহবিন আরহামের কাছে অনেকটা আশা নিয়েই জিজ্ঞাসা করলো, আমার বেবি কোথায় আরহাম সাহেব? দেখুন না ওরা কি বলছে, আমার বেবি নাকি পৃথিবীতে বেঁচে নেই। এটা কি করে হতে পারে বলুন? আমার বেবিকে নিয়ে আমার এত লড়াই, এত ফাইট, সব কিছু কি নিমিষেই শেষ হয়ে যেতে পারে বলুন তো? আচ্ছা, আমরা না কত স্বপ্ন দেখেছিলাম বেবিকে নিয়ে, সেগুলো পূরণ করব না? ও আরহাম সাহেব, বলুন না আমার বেবি কোথায়? আরহাম অপর দিকে ঘুরে যায়। মেহবিনের কথার জবাব দেওয়ার সাধ্যই তার নেই, সে পারবে না তা করতে। কথাটি বলতে বলতে মেহবিন মাটিতে ধপ করে বসে চিৎকার করে কেঁদে দিয়ে বলে, আমার বাচ্চা, আমার কলিজা, আমাকে ছেড়ে কোথায় গেলি তুই? মেহবিনের কান্নার আর্তনাদ পুরো হসপিটালের দেয়াল জুড়ে বিরাজমান হয়ে রয়েছে। মেহবিনের কান্নাতে আরহামের বুকটাও ফেটে আসছে। মেহবিনের এই করুণ আর্তনাদ দেখে ডক্টরের চোখেও পানি চলে আসে। অভ্র মেহবিনকে সান্ত্বনা দিতে এগিয়ে আসতে নিলে মেহবিন দ্রুত পায়ে অভ্রের কাছে এসে অভ্রের কলার চেপে ধরে চিৎকার করে বলে, কেন করেছিলে প্রতারণা তুমি? কেন করেছিলে? তোমার টাইম পাসের মূল্য শুধুমাত্র আমি নই, আমার সন্তানকেও দিতে হলো। আজ যদি তুমি আমার সাথে প্রতারণা না করতে, তাহলে এইরকম পরিণতি কখনোই হতো না। আমার বাচ্চা, আমার কলিজা আজকে আমার সাথে থাকতো। অভ্র, তুমি আমার বাচ্চার খুনি, তুই আমার বাচ্চার খুনি। মেহবিন কথাটি বিড়বিড় করে বলতে লাগলো। মেহবিনের কথা শুনে স্তব্ধ হয়ে গেল অভ্র। চোখ দিয়ে অজান্তেই তার নোনা পানি গড়িয়ে পড়ল। সে তার সন্তানের খুনি, তার জন্য আজ তার সন্তান তাদের সকলকে ছেড়ে চলে গেল। মেহবিন অভ্রকে ছেড়ে কিছু একটা ভেবে দৌড় দিয়ে বেরিয়ে গেল। মেহবিনকে এভাবে দৌড়িয়ে বেরোতে দেখে সবাই হতবাক। মেহবিন যেন এখন নিজের মধ্যে নেই। ডক্টর বললেন, ওনাকে আটকান আপনারা, সবেমাত্র ওনার সিজার হয়েছে। এই অবস্থায় দৌড়াদৌড়ি করা ওনার জন্য বিপজ্জনক। আরহাম অপেক্ষা না করে মেহবিনের পিছনে দৌড়াচ্ছে। মেহবিন কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। আরহাম মেহবিনের দিকে দৌড়াতে নিলে মেহবিন থেমে যায়। মেহবিনকে থেমে যেতে দেখে আরহামও থেমে যায়। মেহবিন হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলে আরহাম এসে মেহবিনকে আঁকড়ে ধরে। আরহাম মেহবিনের দিকে তাকাতেই দেখতে পায় মেহবিনের সিজার করা জায়গা থেকে রক্ত বের হচ্ছে। আরহাম ঘাবড়ে গিয়ে মেহবিনকে পাঁচকুলে তুলে দ্রুত হাসপাতালের দিকে নিয়ে যায়। ডক্টর জেসমিন মেহবিনের সিজার করা জায়গাটাকে পুনরায় ব্যান্ডেজ করে লাগিয়ে দিয়ে বাহিরে বেরিয়ে আসে। ডক্টরকে দেখেই আরহাম বলল, মেহবিন ঠিক আছে তো ডক্টর? জি, আপাতত ঠিক আছে। আরেকটু হলে শিলিটা ছিঁড়ে যেত। যেভাবে এই অবস্থায় মেহবিন দৌড়াচ্ছিল, আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। মেহবিন এখন নিজের মধ্যে নেই। মেহবিন প্রচণ্ড রকমের শোকের মধ্যে আছে। তাই তো সবেমাত্র সিজার করা অবস্থায় যেখানে অন্য মেয়েরা নড়তে পারে না, সেখানে মেহবিন দৌড় দিয়ে ফেলেছিল। আসলে আমিও বুঝতে পারি, একজন মা যখন শুনে তখন তার সন্তান বেঁচে নেই, তখন সেই মা কি আর ঠিক থাকতে পারে? তখন সে নিজের মধ্যে একেবারেই থাকে না।